ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দ আর খুশি উদযাপনের ব্যাপারটা যেন একেবারে নিজের পছন্দ মতো হতে হয়। কেউ এক কাপ চা পেয়ে খুশি, তো কেউ গাড়ি বাড়ি পেয়ে, কেউ খুশিতে কেঁদে কেটে অস্থির, তো কেউ আবেগের অতি সাহায্যে একদম চুপ করে বসে থাকে। যে যেভাবেই আবেগ প্রকাশ করুক না কেন, খুশির ছটা লেগে থাকে সবার চোখে মুখে। এই অনুভূতি কখনো চেপে রাখা যায় না। আর খুশির উৎস যদি হয় ঈদের মতো কোনো মহিমান্বিত উৎসব, তবে আবেগ অনুভূতি প্রকাশের জন্য কোনো কমতি থাকে না। মাসব্যাপী সিয়াম সাধনার পরে মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো এই পবিত্র ঈদ উল ফিতর। পৃথিবীর সব মুসলিম কিংবা অমুসলিম দেশেও বেশ ঘটা করে পালন করা হয় এই দিনটি। তবে যে কোনো উৎসবের সাথেই মিশে থাকে প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি, আচার অনুষ্ঠান। শহর গ্রাম সবখানে শোকের মাঝেও উছলে পড়ে ঈদের আনন্দ। ধনী গরিব ভেদাভেদ থাকে না, মুসলিম অমুসলিমেও বৈষম্য থাকে না। বর্তমানে দুনিয়ার সব মানুষের জন্য খুশির সংবাদ নিয়ে এসছে ঈদ উল ফিতর। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত এভাবেই হাজির হতো ঈদ। অতীতে এই অঞ্চলে মুসলমানদের ঈদ উল ফিতর উদযাপন সম্পর্কে খুব বেশি পরিষ্কার তথ্য পাওয়া দুষ্কর। তবে ইতিহাসবিদদের মতে আমরা যে ঈদের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করি বা যে ঈদকে দেখি আমাদের একটি বড় উৎসব হিসেবে, তা প্রায় বহু বছর আগের। ঈদের এই উৎসবে বাঙালি মুসলমান ভুলে যায় সব ভেদাভেদ, একই কাতারে সবাই নামাজ পড়ে। এরপর নানা রকম খাবার দাবার সহ প্রমাণ করে যে আজ আমরা কেউ রোজা রাখিনি, আমরা এক মাস রোজা রেখেই আজ ঈদ পালন করছি। রাজধানীবাসীর অধিকাংশ মানুষই চলে গেছেন গ্রামে ঈদ করতে প্রিয়জনদের সাথে, আর যারা যেতে পারেননি তারাও হাল ছেড়েননি। কেউ কেউ ঈদের দিনও চেষ্টা করবেন গ্রামে যাওয়ার জন্য। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আজ কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথেও ফিলিস্তিনেও ঈদ পালন করা হচ্ছে। তারপরে ঈদের আনন্দ এতটাই মানুষের মাঝে বিরাজ করে যে ধ্বংসস্তূপেও আমরা ঈদের জামাত পড়ছি। ফিলিস্তিনি ইসরায়েলি ড্রোন হামলাতেও ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে। ঈদ বিশ্বের মুসলমানদের জন্য খুশি আনন্দের বার্তা নিয়ে আসলেও যে বর্বরতায় ইসরায়েল মত্ত আছে, সেখানকার অবস্থা কিন্তু পরিস্থিতি কিন্তু ভিন্ন। মৃত্যু, বেদনা এবং ধ্বংসস্তূপের মধ্যেই ঈদ পালন করছে সেসব মানুষ, সেসব মুসলমান ভাই বোনেরা। জেরুজালেমে আল আকসা মসজিদে ইসরায়েলি নিষেধাজ্ঞা সত্ত্বেও হাজার হাজার ফিলিস্তিনি ফজরের নামাজের জন্য জড়ো হয়েছিল। নিজেদের চারপাশে ঘটে যাচ্ছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। দুঃখ, আর্তনাদ, শোকের মধ্যেও ফিলিস্তিনিরা একত্রিত হচ্ছেন, একে অপরকে জানাচ্ছেন ঈদের শুভেচ্ছা। আকাশে ড্রোন উঠছে, কখন পড়বে ঠিক নেই, তবে ঈদের খুশি যেন কোনোভাবেই মানুষের মন থেকে যাচ্ছে না, যাবেও না। এটা তো বহুদিন আগের এই আনন্দ, আগের থেকেই সবার মধ্যে বিরাজ করছে। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ আপনাদের সাথে হাজির হয়েছি ঈদের আজকের এই স্পেশাল এপিসোডে। সবাইকে ঈদ মুবারক। আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে, কারণ ঈদের একটা আনন্দ সারা মাস রোজা রেখে যখন ঈদের আনন্দটা আমাদের মাঝে আসে, এটা প্রকাশ করাটা যেমন অনেক কষ্টের, ঠিক তেমনি আমার মাঝে ঈদ একটা নাটকের বিষয়। যেহেতু আমি বাংলাদেশে থাকি না, তাই আমি ঈদের ব্যাপারটা ঠিক আহামরি বুঝতে পারি না। তারপরও এবার আমি যেটুকু বুঝতে পারছি, আমার ফ্যামিলি আমার সাথে আছে, আমার 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 শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি আমার সাথে আছে। আমি কিছুটা হলেও বাংলাদেশের ভাইবটা নিয়ে আসার চেষ্টা করছি। তারপরও নাটক করতে হয়, হ্যাঁ আমার ঈদ ভালো যাচ্ছে। কিন্তু আপনাদের ঈদের সেসব ছবি আমরা দেখতে চাই, আপনাদের ঈদের সেসব আনন্দের মুহূর্তগুলো আমরা আমাদের পেজে আপনাদের সেসব ছবিগুলো দেখতে চাই। সুতরাং আমি চাইবো আপনারা আপনাদের সেসব ছবিগুলো আমাদের সাথে শেয়ার করেন। কারণ আনন্দ কখনো আসলে আমি চাই যে আনন্দটা সব জায়গায় প্রকাশ পাক, আনন্দটা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। আমরা সব সময় দোয়া করব আমাদের মুসলমান ভাই বোনদের জন্য, যারা বর্তমানে
ফিলিস্তিনে আছে, যেসব মুসলমান ভাইরা যারা বর্তমানে আফ্রিকায় আছে, আমার তরফ থেকে কিছু মেসেজ থাকবে। আমরা যেহেতু রমজান মাস অতিবাহিত করেছি এবং রমজান মাসের মধ্যে যেসব শিক্ষা গ্রহণ করেছি সেটা যেন সারা বছর মেনটেন করতে পারি। তার মধ্যে একটা জিনিস হচ্ছে খাওয়া নষ্ট না করা। আমরা চেষ্টা করব যে আমরা যদি বাফে খাবার দাওয়া করি, আমরা ঈদের সময় দেখা যায় অনেকেই অনেক রেস্টুরেন্টে যাওয়া আসা করে, বুফে বা বাফে খাই, আমরা যে জায়গায় যাই না কেন খাওয়া যেন সে জায়গায় নষ্ট না হয়, আমরা সেটা লক্ষ্য রাখি এবং লক্ষ্য করব যে আমাদের খাওয়াটা যদি নষ্ট হয়, আমরা যদি কিছু করতেও না পারি, অ্যাটলিস্ট এতটুকু চিন্তা করি যে আমাদের ভাই বোনরা তো অনেকে না খেয়ে আছে, আমরা খাওয়াগুলো একদম নষ্ট না করি, যতটুকু পারি পরিমিত খাওয়া আমরা গ্রহণ করি। এটা আমার রিকোয়েস্ট থাকবে সবার জন্য। এবং ইসরায়েলি পণ্য বর্জন করি। আমি নিজে পার্সোনালি ইসরায়েলি কোনো প্রোডাক্ট আমাদের বাসায় আসি না, যেমন কোকা-কোলা আমাদের বাসায় একদমই ব্যান্ড, আমি খাই না। চেষ্টা করছি অল্টারনেট কিছু খাওয়ার জন্য, আমরা চেষ্টা করব অল্টারনেট জিনিসগুলো ব্যবহার করার জন্য। আমরা ইসরায়েলি জিনিসপত্র যত পারি এড়িয়ে চলি, এছাড়া আমি আর কোনো প্রতিবাদের রাস্তা দেখতে পাই না। যাই হোক, আমি আজকে অনেকদিন পরে আপনাদের সাথে জয়েন করেছি এবং আশা করছি আজকে আমি আপনাদের কাছে একটি ঘটনা শেয়ার করব, তারপর আপনাদের বলছি। যদি আমাদের সাথে স্টোরি টেলার হতে চান, আপনার যদি মনে হয় যে আপনি একজন ভালো স্টোরি টেলার, আমাদের ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন, দ্যাট ইজ BHOUTA ভৌতিকগতা@gmail.com। আমাদের মায়াতে আপনারা যদি স্টোরি টেলার হিসেবে জয়েন করতে চান, আমার সাথে যদি কাজ করতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে আপনার ব্যাপারে ডিটেলস নিয়ে আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিন। অবশ্যই আমরা ভয়েসকে অগ্রাধিকার দিচ্ছি এবং আশা করছি আমাদের যে টিমটা এখন বর্তমানে আছে, যেই টিমটা এখন ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, সেই টিমটার সাথে সাথে আমিও একটি নতুন টিম বানাচ্ছি আমার ভৌতিকগতা যে চ্যানেলটি আছে সেইখানে নতুন কিছু নিয়ে আসার জন্য। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য এবং আজকে আশা করছি সবার ঈদ ভালো করে কাটছে এবং আজকের এই ঘটনা শুনলে অবশ্যই ঈদের আনন্দের মাত্রা দ্বিগুণ হয়ে যাবে, রাতটাও যেন দিনটার মতো হয় সেই ব্যবস্থাই করতে যাচ্ছি আমরা। সুতরাং ঘটনা শেয়ার করবো আপনাদের সাথে, শুরু করবো একটি ঘটনা এবং হয়ে যাচ্ছি আমি জাহিদ ভাই। রেডিও থেকে সংবাদ শুনতে পেল মইন্না, একজন জেনারেলকে খুন করা হয়েছে সার্কিট হাউসে। সেই একই কথা, বিদ্রোহী সামরিক অফিসারদের মাথা খারাপ হয়ে গেছে, ক্ষমতা তাদের চাই। এইসব খবর শুনতে শুনতে মইন্না বাদাম কিনল কয়েক পয়সার। বাদাম হাতে নিয়ে খোসা ছিলতে মইন্না যেয়ে বসলো ঘাট পারে, দৌলতদিয়া ফেরিঘাট। অবশ্য দৌলতদিয়া ফেরিঘাট বা লঞ্চ ঘাট কিন্তু নৌবন্দরের জন্য বিখ্যাত নয়। দৌলতদিয়া বিখ্যাত হচ্ছে পতিতালয়ের জন্য, অনেকে বলে বেশ্যাপাড়া। মইন্না বাদাম নিয়ে এসে বসলো ভোলার পাশে। ভোলার মইন্নার পেশা চুরি চামারি ছিনতাই করার। ঘাটে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, হয় কারোর পকেট মারে, নয়তো মালামাল চুরি করে। মইন্না আর ভোলা এই চুরি ছিনতাইয়ের কাজগুলো কয়েক মাস ধরে করছে। এই ঘাটে ভোলা আগে থেকেই চুরির কাজ করত, কিন্তু একদিন এক চোর আরেক চোরের দেখা পায়। ঘাটে একবার এক বিলিতি লোক এসেছিল, তার ব্যাগ চুরি করতে যে মইন্না আর ভোলা দুজন একসাথে প্রায় ধরা পড়ে গেছিল। সেদিন থেকে তারা দুজন একসাথে চুরি ছিনতাইয়ের কাজ করে, কিন্তু মাঝে মাঝে বেশি হিংস্র হয়ে পড়ে ওরা। মাঝে মাঝে রাতে কোনো এক নতুন লোক এলে তার সর্বস্ব লুট করতে দেরি করতো না এই দুজন। ভোলা হাসুয়া গলায় ধরত, মইন্না বাকি মালামাল জানিয়ে সাথে সাথে নিয়ে ফেলত। তো এইসব কর্ম সাধন করে ছিনতাইয়ের মালামাল বিক্রি করে মইন্না চলে যেত সেই পতিতালয়ে, আর ভোলা সেই টাকা পয়সা দিয়ে কিছুই করতো না। ক্ষুধা লাগলে খাবে, নয়তো টাকা পকেটে থাকবে। এই মইন্নার জন্যই ঘন ঘন ছিনতাই চুরির কাজ করতে হয় ভোলাকে। ভোলার বাবা মা বেঁচে নেই, মা আছে কিন্তু একটু পাগলির মতো, বাড়িতে থাকে না বললেই চলে। সারাদিন এদিক ওদিক ঘুরে, খাবার পানির কোনো নাম নেই। পাগলি হলে কি হবে, শাসনের উপরে লিখেছে ভোলাকে। এই চুরি ছিনতাই করে দেখে কতবার মার খেয়েছে ভোলা, তার মায়ের হাতে সেই হদিস নেই। প্রতিদিন মার খায় বললেই চলে, কিন্তু ভোলা তো ভোলা, মায়ের হাতে মার খেয়ে যখন দৌড় দেয়, মা তখন চিৎকার করে বলে যে কই যাস, মুগুরের মায়ের এখনো বাকি। ভোলা মার খেয়ে দৌড় দেয়, যেভাবে পাগলা ঘোড়া দৌড় দেয় সেভাবে ভোলা দৌড় দিতে থাকে। দম আছে প্রচুর, তাই ভোলা দৌড়াতেও পারে পাগলা ঘোড়ার মতো। দৌলতদিয়া ফেরিঘাট থেকে অদূরে কিছুটা ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকাটাই হলো আসল জায়গা ভোলার।
এখানে বসে থেকে নজর রাখে শিকারের উপর। মইনা বাদাম নিয়ে যখন এলো, ভোলা বুঝতে পারলো ওই পতিতা পল্লী থেকে এসছে মইনা। ভোলা বলে, দূরে যা তুই, আমার কাছে আসবি না। ওই গন্ধ লাগায় আসছস তুই, পতিতালয়ের গন্ধ লাগায় আসছস। কতবার তোকে আমি বলেছি যে পতিতা পাড়ায় যাবি না, যা তুই আমার পাশ থেকে যা, আমার ধারের কাছে আসবি না। মইনা তো দিল, আরে মজা নেওয়ার বয়স তো এটাই। কথাটা বলে বসলো মইনা। এবার বললো, নে বাদাম খা। ভোলা বাদাম নিল না, ভোলা মুখ ঘুরিয়ে ঘাটের দিকে তাকিয়ে গেল। মইনা বাদাম খেয়ে উঠে দাঁড়ালো কিছুক্ষণ পর। উঠে সে বললো, আজ রাতে কাজে বের হব না, নতুন মাল আসছে, বুঝছস, নতুন মাল। রনি আছে না, ওরে ওই পেশাপাড়ার নানি, যে সে নতুন মাল আনছে, কুমারী, সেই টুকটুকা গাল, সেই টুকটুকা, এক পলক দেখলে কলিজা জুড়ে যায়। বেশি দাম দিয়ে আগেই বন্ধক রেখে দিছি, আজ রাত তাই আর আসবার সময় হবো না, তুই সাবধানে থাকিস, আমি গেলাম। এই কথা বলে কয়েক কদম চলে যাবে, আবারও ফিরে তাকায় মইনা যে ভোলার দিকে। মইনার চেহারায় লালসা, বাসনা, কামনার লোলু পাথার। মইনার কপালে আর ভুরুতে কাটা দাগ। সেই লালসা মাখা হাসির কারণে চেহারাটা যেন আরো বিভৎস হয়ে উঠেছে। মইনা ভোলাকে বলল, চাইলে তুইও আসতে পারস। ভোলা সেখান থেকে উঠে দাঁড়িয়ে হেঁটে চলে গেল ফেরিঘাটের দিকে। আর মইনা সে গান গাইতে গাইতে এগিয়ে গেল সেই পতিতা পাড়ার দিকে। রাত গভীর, সেই পাড়াটাও শান্ত, কোলাহল নেই বললেই চলে। ভোলা একটা ভারী বস্তা হেঁচড়িয়ে টেনে নিয়ে যাচ্ছে, কাঁধে তুলতে পারছে না, কারণ মায়ের হাতে আজ সন্ধ্যার পর ভোলা মার খেয়েছে, কিন্তু মইনার জন্যই। বাংলা মদ খেয়ে নেশা চড়ে গিয়েছিল ভোলার। নেশার ঘরে বেহুশ হয়ে গিয়ে ঘুমিয়ে গিয়েছিল একটা দোকানের পেছনে, যে দোকানের পেছনে ছিল প্রস্রাব পায়খানার ড্রেইন আর কি। প্রস্রাবের মধ্যেই পড়েছিল বেহুশ হয়ে। আচমকা গা চলতে লাগলো ভোলা, সেই সাথে সেই গলা, মায়ের গলা। ভোলার মা ভোলার চুল টান দিয়ে টেনে তুলল, হাতের বেদ দিয়ে বেদম মার দিচ্ছিলেন তিনি। ভোলা জেগে উঠে দেখতে পায় তার মা দাঁড়িয়ে আছে বেদ নিয়ে। ভোলার মা তার হাতের কপাল মাথায় ঠেকিয়ে কাঁদছিলেন। তিনি কাঁদছিলেন, বলছিলেন, আমার সব শেষ হয়ে গেল, হায় আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল, এই মইনা আমার সব শেষ করে দিল। ততক্ষণে হুঁশ ফিরেছে ভোলার। সে মাকে কাঁদতে দেখে বলল, ও মা, কি হয়েছে? ভোলার মা সাথে সাথে ঘুরে দাঁড়িয়ে তার হাতের বেদ দিয়ে মারতে শুরু করেন। ভোলার মা ভোলাকে বলছে, তোর মতো ছেলে পেটে থাকতেই কেন মারলাম না, জন্মের সময় কেন মারলাম না, নুন খাওয়াইয়া তোকে। ভোলা দৌড় দিল। মইনার জন্য আজ ওর মা কাঁদছে, মইনার জন্য ওর জন্মদাত্রী মা কাঁদছে। সারা বেড়াকে আজ ছাড়বো না। দৌড় দিতে লাগলো ভোলা, এক নিঃশ্বাসায় পাগলা ঘোড়ার মতো ছুটছে। বেশ্যাপল্লীর আনাচে কানাচে দৌড় দিচ্ছিল ভোলা। এক মুহূর্তের জন্য এই পাগলা ঘোড়া থামেনি। সেই মইনাকে যে খুঁজছে, মইনার জন্য আজ তার মা কষ্ট পেয়েছে। এই মইনার খেলা শেষ করতে হবে। খুঁজতে খুঁজতে বেশ্যাপাড়ার এক গলি থেকে বড় ঘরের পাশে মইনাকে আধমাতাল অবস্থায় খুঁজে পায় ভোলা। মইনা বাংলা মদ হাতে নিয়ে ঢুলছে আর মাতালের মতো বকবক করছে। ভোলার দম বন্ধ হয়ে যাচ্ছে, দ্রুত শ্বাস প্রশ্বাস উঠছে নামছে। মাতাল মইনাও ঝুলছে তার সামনে। আধারে অন্ধকারের মধ্যে এক ছিকমিকে ছুরি বের হয়ে এলো। ছুরিটা চলল মইনার গলার উপর দিয়ে। ছুরিটা যে বিঁধে গেল মইনার গলায়, ফিস করে একটা শব্দ হলো। গরম রক্তের ছিটা ছিটকে আসলো ভোলার চেহারার উপর। মাতাল মইনার বেশ কিছু করতে পারেনি, বিঁধে থাকা ছুরি নিয়ে পড়ে গেল মাটির উপর। মাতাল মইনার গলা থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু বেশি না, অল্প, চুয়ে চুয়ে রক্ত আসছে। এই পরিমাণ রক্ত বের হতে থাকলে 2 ঘন্টার মধ্যে মরে যাবে। হাত দিয়ে গলা ধরতে চাইছে, কিন্তু হাত নড়ে না মইনার। গন্ধ আসছে নাকে, মইনার গা থেকে আসছে। চিরচেনা বেশ্যা পাড়ার গন্ধটা না, বরং এই ঘ্রাণ সদ্য শিশু থেকে কিশোরী হওয়া নারী দেহের। মাথার রক্ত চরমে উঠল ভোলার। টেনে নিজের কাঁধে তুলে নিল সে মইনাকে। সেই ঘ্রাণ, সেই সদ্য শিশু থেকে কিশোরী হওয়া নারী দেহের ঘ্রাণ মাথার তীব্র থেকে তীব্রতর গরম হতে লাগলো ওর। কাঁধে তুলে নিয়ে আধা রাতে লোকচক্ষুর অন্তরালে ভোলা মইনাকে নিয়ে এলো সেই ঝোপঝাড়ে, যেখানে ছিল ভোলার মইনার ডেরা। মইনাকে সেই ঝোপের মধ্যে ফেলে রাখলো। হাতে তুলে নিল দাড়ি সাফ করার চকচকে ব্লেড। তখনও মদের নেশায় গলায় ছুরি আটকানো মইনা বেহুশ। ধীরে ধীরে একটা পোজ দিল ব্লেড দিয়ে ভোলা। ব্লেডের ছোঁয়া মাত্রই কেটে ভাগ হয়ে গেল চামড়া, রক্ত বের হয়ে আসতে লাগলো। মাতাল মইনা ব্যথা অনুভব করলো।
মাতাল অবস্থায় হাত নাড়িয়ে গলায় দিল। স্বাভাবিকভাবে মানবদেহের মস্তিষ্ক যা করে তাই করলো, কিন্তু ব্লেডের আঁচড়ে হাতও কেটে কুটে গেল। অনবরত শুধু গলায় পোচের পর পোচ দিয়ে যাচ্ছিল ব্লেড দিয়েই। ভোলা গরম রক্তের বাম হাত ভিজে গেছে। হঠাৎ ব্লেডের আঘাতে লেগে যায় ভোলার আঙুলে। ব্লেড চিনে না তার মালিককে, ব্লেড শুধু চিনে কাটতে। মালিক হোক আর ক্রেতা হোক, ব্লেড কাটবেই কাউকে না কাউকে। সেই ব্লেডের আঘাতে ভোলার নিজের ডান হাতের বুড়ো আঙ্গুল কেটে যে এক টুকরো পড়ে গেল আঙ্গুলের অংশ মাটিতে। সেই ব্যথায় লাফিয়ে উঠল ভোলা, কিন্তু ততক্ষণে এই বালুময় জমিন রক্তে ভিজে মৈনার রক্তে লাল হয়ে গেছে। মৈনা সে নিজের রক্তের উপর শুয়ে আছে, মৃত্যু তাকে স্পর্শ করছে। দুইটি চোখ খোলা, যেন মৃত্যুর সময় আসমানকেই দেখছিল মৈনা। গলাটা অজস্র ব্লেডের পচে কিমার মতো হয়ে গেছে। রক্ত চারপাশের বালুতে ছড়িয়ে পড়ছে, পড়তেই বালু ও রক্ত মিশে রক্ত শুষে নিচ্ছে। সবাই যেন ক্ষুধার্ত, বালুটাও ক্ষুধার্ত। কাটা আঙ্গুল হাতে চাপড়ে ধরে ঘাটের দিকে এসে দাঁড়ালো সে দম নেবার জন্য। রাগ ধীরে ধীরে বাড়ছে ভোলার। হাতে হাত চেপে দাঁতে দাঁত কামড়ে নিজের রাগের বহিঃপ্রকাশ দিচ্ছিল, ঘন ঘন জ্বালাময়ী নিঃশ্বাস ফেলে। ভোলার কানে এক অদ্ভুত শব্দ এলো, হাতে চুরি বাজার। ভোলার চোখ মুখ অন্ধকার হয়ে এলো। ভোলার চারপাশ অন্ধকার হয়ে গেছে, কালো, ভীষণ কালো অন্ধকার। এই সাধারণ অন্ধকার নয়, এই অন্ধকার যেন জীবন্ত। এই অন্ধ যেন নিঃশ্বাস নিচ্ছে। এই অন্ধকারে যেন একটা চোখ আছে। চোখে ভেসে উঠতে লাগলো সদ্য শিশু থেকে কিশোরী হওয়া সে মেয়ের হাজারি। হৃদস্পন্দন বাড়ছে ভোলার। সে আর যাই হোক, নারীদের তো সে কখনোই অসম্মান করত না, কিন্তু চারপাশে ছেয়ে যাওয়া অন্ধকারে কেবল সেই কিশোরীর প্রতিচ্ছবি ভেসে উঠছিল। আর সেই সাথে মৈনা হামলে পড়েছে মদের নেশায় সেই সদ্য কিশোরী হওয়া মেয়েটির উপর। হাতের চুরির শব্দ, কান্নার শব্দ। মৈনা চর মারল মেয়েটিকে। চর মারতেই মেয়েটি জ্ঞান হারালো। মৈনার চেহারায় লালসার হাসি। চিৎকার দিতে লাগলো ভোলা, কিন্তু সেই নিকষ কালো অন্ধকারে ছায়া থেকে বেরিয়ে আসতে সেই চিৎকার করতে লাগলো। হঠাৎ নিজেকে ফিরে পেল। ঘাটের দিক থেকে কেউ চিৎকার করে বলছিল, এই মদ খেয়ে মাতাচ্ছিস কেন? সম্বিত ফিরে পেল রাগ, কিন্তু মিটে যায়নি ভোলার। সেই সাথে চোখে তখন ভাসছিল সেই কিশোরীর অদেখা চেহারা, আর তার আর্তনাদ, চুরি নড়ার শব্দ। ডটের ছেলেগুলোর জন্য রাতের বেলা শান্তি পেলাম না। এভাবে গালি গালাজ করে কথা বলেই যাচ্ছিল দূরে থাকা সেই ব্যক্তি। আপনারা বুঝতেই পারছেন যে পতিতালয়ে কি ধরনের গালি দিতে পারে তারা। ভোলা দৌড় দিয়ে ছুটে গেল সেদিকে। পাগলা ঘোড়া দুর্বার গতিতে ছুটে গেল সেই লোকটার কাছে। অন্ধকারে ঝাঁপিয়ে পড়ে বেদম কিল ঘুষি মারল ভোলা সেই লোকটাকে। নিজের খায়েশ মেটাতে যেয়ে যখন কাটা আঙুলের ব্যথার অনুভূতি আবারও ফিরে পেল, তখন ক্ষান্ত হয়ে উঠে দাঁড়ালো। ততক্ষণে বেদম মার খাওয়া সেই লোকের হাঁক ডাকে ঘাটের অদূরে হ্যাজাক জ্বালানো কয়েকটা দোকানপাট থেকে ছুটে আসতে লাগলো লোকজন। তা দেখে ভোলা এবার সেখান থেকে দৌড় দিয়ে পালালো। ভোলা দৌড় দিতে পারে, এত জোরে ভোলা দৌড় দিয়ে পার পাবে, যার কারণে সবসময় ভোলাকে যে কোনো জায়গা থেকে চুরি ছিনতাই করতে সহজেই পালাতে পারে। এবারও তাই হলো। ভোলা সেখান থেকে পালিয়ে আসলো বটে, কিন্তু মৈনা লাশের কথা মনে পড়ে গেল ভোলার। মৈনার লাশ, এটার কি করবে সে এখন? সামনে বয়ে যাচ্ছে সুবিশাল পদ্মা নদী, যার সুনাম হলো সে রাক্ষসী। ছোটবেলায় কিছু সনাতনী লোকের মুখে শোনা গেছিল যে এই পদ্মা নদীতে নাকি এক রাক্ষসী থাকে। এই রাক্ষসী নদী মানুষ খায়। মানুষ না খেলে নাকি এই নদী আরো উত্তাল হয়, আরো বেশি উত্তাল হয়ে যখন এই নদী চারদিকে ভাঙতে শুরু করে, এবং এই ভাঙতে শুরু করার পরে থামে না ততক্ষণ না পর্যন্ত ক্ষুধা মেটে। পদ্মা রাক্ষসী দেবী শান্ত হবে না যদি ক্ষুধা না মেটে। ভোলার নজর পড়ল সেদিকেই, কিন্তু লাশ পানিতে ভেসিয়ে দিল তো। সামনের দিকে যদি লাশ ভেসে ওঠে তাহলে ভোলা নিজেই ধরা পড়ে যেতে পারে। কিভাবে সমাধান করা যায়? তখন মাথায় বুদ্ধি এলো ভোলার। লাশ নদীতে ভাসিয়ে দেবে না, বরং কলসের মধ্যে পাথর ভরে সেই কলসের সাথে লাশ বেঁধে দিয়ে পানিতে ছেড়ে দিলেই হবে। পানির কুমির লাশের অস্তিত্ব রাখবে না, বরং এখন ছেড়ে দিলে সকালের মধ্যেই লাশের অস্তিত্ব থাকবে না। কুমির মৈনাকে পানির মধ্যেই টুকরো টুকরো করে পেটে চালান করে দেবে।
ভোলা তখন লঞ্চ ঘাটের দিকে এগোতে লাগলো। কয়েক হাজার হ্যাজাক বাতির আলোতে আলোকিত লঞ্চ ঘাট, জনসমাগম অনেক। কলসি পেতে গেলে ঝুপড়ি ঘরের হোটেলগুলোতে দান মারতে হবে। একটা হোটেলের আশপাশের ঘর আশেপাশে ঘুরঘুর করছিল হোটেলের আশেপাশে। এই হোটেলে থাকা পিতলের কলসটার প্রতি নজর গেল ভোলার। সময় সুযোগ মিলে গেল। হঠাৎ লঞ্চ ঘাট থেকে কিছু প্যাসেঞ্জার এসে ঢুকলো সে হোটেলে। হোটেলের মালিক মেসিয়ার সবাই ব্যস্ত হয়ে পড়লো, আর কলসটা নিয়ে রফু চক্কর হয়ে গেল ভোলার। সেই কলসে পাথর ভরে তার মধ্যে আবারও হোগলা পাতা ঢুকিয়ে পাথর ভরল ভোলা, যাতে কলস কাত হয়ে কিছু পাথর পড়ে গেল, বাকি পাথর যাতে না পড়ে। সেই পাথর বোঝাই কলস নিয়ে নদীর কাছে আসে, একদম নির্জন প্রান্তে। এমন নির্জন প্রান্ত যেখানে ভুলেও কেউ আসবে না। কলস সেখানে রেখে মইনার লাশ আনতে যায় ভোলা। মইনার লাশ কাঁধে তুলে নেয় যাতে বহন করতে সহজ হয়। ততক্ষণে মইনার লাশ অনেকটাই শক্ত হয়ে গেছে। কাঁধে তুলে নিয়ে যাবার সময় ভোলার মাথা ঘুরতে লাগলো। চারদিকে কেমন যেন ঘুরতে লাগছে মাথা। আসলে মাথা ঘুরছিল নাকি পুরো সৌরজগৎ ঘুরছে সেটা বুঝতে পারছিল না ভোলা। হঠাৎ কান্নার শব্দে হুঁশ ফিরল ভোলার। এখানে লাশ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে ভোলা, কিন্তু কান্নার শব্দ আসছে কোথা থেকে? জায়গাটা তো নির্জন। মইনার লাশ থেকে তখনও সেই সদ্য শিশু বয়স পেরোনো কিশোরী দেহের ঘ্রাণ ভেসে আসছিল। সইতে না পেরে ছুটতে লাগলো ভোলা, কিন্তু কান্নার শব্দ ভোলার পিছু ছাড়ছে না। কান্নার শব্দ অনবরত। এই কান্না যেন মানুষের কান্না নয়। এই কান্না মনে হয় মইন্নার কান্না। বিভৎসভাবে কেঁদে উঠল মইন্নার লাশ। সেই কান্না যেন সাধারণ কান্না নয়, এই কান্না ভূতের কান্না। এই কান্নাটা পেতনিদের কান্না। মইন্নার লাশ নিয়ে ছুটে গেল। কলস সেখানে ছিল, সেখানে ততক্ষণে কোনো কিছুই সরানো হয় না, ওই জায়গায় ছিল সবকিছু। তখনও লাশ কাঁদছিল। সেই কান্না যেন বেতালের কান্নার মতো। রাজা বিক্রমাদিত্য বেতালের লাশকে কাঁধে তুলে নেবার পর বেতালের লাশ যেভাবে কেঁদেছিল, এই কান্না সেই কান্নার মতো। মইন্নার লাশকে মাটিতে ফেলে দিয়ে ধপাস করে মাটির উপর শুয়ে পড়ল ভোলা। নাকি কণ্ঠে তখনও কাঁদছে মইন্নার লাশ। না, ভোলা ভয় পায় না। তাই ভোলা উঠে দাঁড়ায়। মইন্না পরনে ছিল কেবল একটা জামা, ওর লুঙ্গি আগেই পড়ে গেছে কোথাও। সেই জামা টান দিয়ে খুলে ফেলল ভোলা। জামা ছিঁড়ে টুকরো করে এরপর সেই টুকরোগুলোকে গিট দিয়ে একটা রশি তৈরি করলো ভোলা। এরপর সেই রশি কলসের গলায় বাঁধল। এরপর দড়ির অপর প্রান্তে মইন্নার গলায় বাঁধার সময় ভোলা দেখতে পায় মইন্না ভোলার দিকে তাকিয়ে আছে। মইন্নার চোখ শীতল কালো, মুখে গালও চিরে যাবার মতো বিকট একটা হাসি। ভোলা ক্ষিপ্র গতিতে উঠে দাঁড়ায়। না, প্রতিবার খুন করার পর খুন হওয়া লাশগুলো ভোলার সাথে কথা বলতো। লাশগুলো কথা বলার আগে এভাবে গাল চিরে যাবার মতো হাসি দিত। হাসি দিতেই শেষ। লাশগুলো কথা বলতো, কথা বলে ভোলার মাথা খারাপ করে দিত। এক এক লাশ এক এক রকমের কথা বলতো, হরেক রকমের কথা। একবার টাকার ভাগাভাগি নিয়ে তুমুল ঝগড়া হলো। ভোলা তার সেই সহযোগীর গলা টিপে ধরে রেখেছিল। সেই সহযোগীর লাশ ইট ভাটায় ফেলার সময় খ্যাক খ্যাক করে হেসে উঠেছিল সেই লাশটা বারবার বলছিল, আমাকে ইট ভাটায় একা রাখিস না, তুইও আমার সাথে আয়। আমার শরীর পূর্বে আর তুই বন্ধু নিঃশ্বাস নিবি, তা কি করে হতে পারে? এরপর সেই লাশ এক হাত ধরে রেখেছিল ভোলার। সেই লাশ মুঠিটা ভালো ভোলা ইট দিয়ে ভেঙে এরপর নিজের হাত থেকে ছোটায়। ইট ভাটায় আগে থেকে জ্বালানি রাখা ছিল, সেই জ্বালানির সরিয়ে লাশ সেখানে রেখে দিল ভোলা। ব্যাস, ভোরাতে ইট ভাটা জ্বলে উঠল। লাশের হদিশ বাতাসে মিলিয়ে গেল ছাই হয়ে। মইন্নার গলায় দড়ি বাঁধার পর ভোলা এরকম চরম একটা ধাক্কা খেল। পাথর বোঝাই এই কলস আর মইন্নার লাশে কিভাবে নদীতে যেয়ে ফেলবে? লাশ বা পাথরে ভরা কলস কোনোটাই তো ঢিল মেরে ছুঁড়ে মারার মতো না। এখন এই অন্ধকারে নৌকা পাবে কোথায়? যখন নৌকার কথা ভাবছিল ভোলা, তখন খ্যাক খ্যাক করে কাশির শব্দ এলো। মইন্নার লাশ থেকে করে কাশির শব্দ আসছে। মইন্নার লাশ নয়, মনে হলো বেতাল ভর করেছে মইন্নার উপর। রাজা বিক্রমাদিত্যর বেতাল। কাটা গলা থেকে ফুস ফুস করে বাতাস বের হচ্ছিল।
মৃত মৈনার লাশ নিঃশ্বাস নেবার চেষ্টায় আকুলভাবে অক্সিজেন টানছে শুধু। কানে ভেসে এলো মৈনার সেই অশ্লীল মুখধ্বনি, এই ভোলা, ভোলা রে, তুই আসলেই ভোলা, এটা মাইয়ার জন্য আমার মাইরা ফেলা দিলি। ভোলার চোখ মুখ আবার অন্ধকার হয়ে আসতে লাগলো, কালো আধার চারদিক দিয়ে ঘিরে ফেলতে লাগলো। পুরো সৌরজগৎ মনে হচ্ছে ঘুরছে। মাথা ঘুরিয়ে সপটে মাটিতে আছাড় খেলো ভোলা। মাথার তীব্র যন্ত্রণা, নিঃশ্বাস নিতে পারছে না। কিন্তু মনে হলো যখন চারপাশে আধার নেমে এসছিল তখন দূরে একটা ডিঙি নৌকা সে দেখেছিল মনে হলো। উঠে দাঁড়ায় ভোলা, এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। ভোলার মনে হচ্ছে কেউ আছে, কেউ এখানে সেখানে সে আছে কেউ। সে বলছে, যা সামনের দিকে যা, সামনের দিকে যা। ঠিকই কিছু দূর যাবার পর একটা ডিঙি নৌকা দেখতে পেল, তাও নদীর পার ঘেঁষে কিছুটা কাদায় আটকে আছে। সেই নৌকা টেনে পানিতে নিয়ে যায় ভোলা। সেই নৌকা নিয়ে আসে সেই মৈনার লাশের কাছে। হাঁটু পানিতে নৌকা রেখে পার থেকে আগেই তুলে নেয় সেই পাথর ভরা সে কলস। কলস কাঁধে তোলার আগে জামার ছিঁড়ে বানানো দড়ির গিট খুলে নিল আগে। কলস রেখে এসে এবার মৈনার লাশ কাঁধে তুলে নিল নৌকার দিকে। ডিঙি নৌকাটা ছোট, বাতিল হয়ে যাওয়া নৌকা, তাই পানি উঠছে ফুটো দিয়ে। সেই নৌকায় লাশ তুলে ভোলা চড়ে বসল। নৌকা তখন ডুবু ডুবু ভাব। নারিকেলের খোলস কেটে বানানো পাত্র দিয়ে পানি ছাকলো দ্রুত ভোলা। মুন্নার লাশ তখন বলছিল, পানি ছাকতেছস, আহ পানি ছাকতেছিস, পানি ছাড়াতে কি যে সুখ, আহা কি যে সুখ। ভোলা নৌকা বাইয়ে নিয়ে গেল কিছুটা দূরে। দ্রুত ভরতে লাগলো নৌকা পানিতে। এদিকে মৈনার লাশ হাসছে তামাশার হাসি। ভোলাকে দেখে সে হেসে হেসে বলছিল, আজ কুমিরের পেটে আমিও যাব, তুইও যাবি। কয়েক মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে যাবে নৌকা। কোনো মতেই কিছু করতে পারবে না ভোলা। তাই সে উঠে মৈনার গলায় বাঁধা জামার সেই রশিটা কলসের গলায় বেঁধে দিল। বেঁধে দিয়েই ভোলা দাঁড়ালো। মৈনার লাশের মুখে অশ্লীল এক হাসি। ভস করে ডিঙি নৌকা তলিয়ে গেল পানির মধ্যে। সেই সাথে নৌকায় থাকা সেই কলস তলিয়ে গেল মৈনার লাশ। অন্ধকার রাতে সাঁতার কাটতে কাটতে যে টের পেল নদীতে স্রোত আছে, কিন্তু বেশি না আবার কমও না। স্রোতের সাথে লড়াই করে 30 হাত পথ সাঁতার কেটে নদীর পাড়ে উঠে ভোলা। 30 হাত সাঁতার কাটার সময় বারবার মনে হচ্ছিল, এই বুঝি মৈন্যর পা ধরে টেনে নদীর তলদেশে নিয়ে না যায় আবার। সে সাথে স্রোতের সাথে লড়াই করার মতো শক্তিও ছিল কম। নদীর পাড়ে উঠে কয়েক কদম অনুভূতিতে জেগে উঠল ভোলা। ভোলার মা রুদ্র মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে, তার হাতে বেতের লাঠি, চুলগুলো উস্কো খুস্কো। ভোলার মা আবারও থু মারল ভোলার চেহারার দিকে। এই নবাবজাদা, রাত কি করেছিস? মদ খেয়ে মাতাল হয়ে এখানে পড়ে থাকিস কেন? তোর আমি জন্ম দিয়েছি না? 10 মাস 10 দিন পেটে নিয়ে পালছি না? জন বয়সে এসে তোর খোঁজ দিতে আমার হবে কেন রে? মদ খেয়ে মাতাল হয়ে এখানে ওখানে পড়ে থাকিস কেন রে? এই কথা বলে বেত দিয়ে বাড়ি মারল কয়েকটা ভোলার গায়ে। সেই বেতের মার খেয়ে নিশ্চুপ ছিল ভোলা। ভোলাতে তার মাকে অনেক বেশি ভালোবাসে, তাই সে মায়ের কথার উপর আজ পর্যন্ত কথা বলেনি। তো ছেলেকে বেতের মারি মেরে নিজেই এবার পাশে এসে বসলেন। কপালে হাত দিয়ে আঘাত করতে লাগলেন। হায় আমার কপালে, কি সন্তান জন্ম দিলাম আমি! কোন সন্তানকে আমি জন্ম দিলাম? কাকে আমি কোলে পিঠে মানুষ করলাম এতদিন? মাকে কাঁদতে দেখে মায়ের পায়ের কাছে যেয়ে পড়ল ভোলা। মায়ের পা জড়িয়ে ধরল। মায়ের কান্না সইতে পারে না ভোলা নিজেও, কিন্তু ভোলা কি করবে? জীবন তো সহজ ছিল না ওর জন্য। কেউ সাধে অপরাধ করে, কেউ না পেরে অপরাধ করে। ভোলা কোনো অপরাধ করে কেন অপরাধ করে তা ভোলা নিজেও জানে না, কিন্তু খুন যেগুলো ভোলা করেছে তার জন্য এক বিন্দু পরিমাণ ভোলার আফসোস নেই। বরং 2-1টা চুরি ছিনতাই করার সময় যাদের মালামাল খোয়া যেত তাদের জন্য হলেও একটু খারাপ লাগতো ভোলার। তো ভোলার মা চায় না যে ছেলে এরকম এ সকল অপরাধ করে বেড়াক। কোনো মা চাইবে না এমনটা হোক। হাত কপালে চাপড় মেরে মেরে কাঁদছিলেন, আর ভোলা সেই তার মায়ের পা ধরে কাকুতি মিনতি করছিল, মা মাগো তুমি কেঁদো না। কিন্তু ভোলার মায়ের কান্না থামেনি। ভোলার মা হঠাৎ ভোলাকে লাথি মেরে উঠে চলে যেতে লাগলেন। হাতের আঁচল দিয়ে মুখ ঢেকে তিনি চলে যাচ্ছিলেন হন হন করে।
ভোলার মা এমনটা মাঝে মাঝেই করেন যখন তিনি খুব বেশি কষ্ট পান। ভোলা নদীর দিকে তাকালো। রাতে লাশ ফেলে দিয়েছিল এখানেই, এই পারেই। সেই লাশের অস্তিত্ব দেখা যাচ্ছিল না। ভোলা নিশ্চিত ছিল লাশ কুমির খেয়ে ফেলেছে, আর খুঁজে পাবে না কেউ। 3 মাস পর এক নতুন দলে যোগ দিল ভোলা। এটা একটা চরমপন্থী ডাকাত দল। বিভিন্ন বাহিনী নামে পরিচিত ছিল ডাকাত দলগুলো। তাদের নামের আতঙ্ক ছড়িয়েছিল চারপাশে। এমনকি জাতীয় দৈনিক পত্রিকা সমূহতেও প্রায় প্রতিদিন কোনো না কোনো চরমপন্থী দলগুলো দ্বারা সংঘটিত ডাকাতি এবং খুনের সংবাদ আসাটা একদম স্বাভাবিক পর্যায়ের ছিল। চরমপন্থী ডাকাত দল থাকতো লোকালয় থেকে দূরে, বন জঙ্গলে ছিল তাদের আস্তানা। কিছু কিছু ডাকাত দলের আস্তানা থাকতো জেলে পড়ার মধ্যে। তারা দিনে জেলে, রাতে দস্যু। তেমন একটা দলে যোগ দিয়েছিল ভোলা। ডাকাত দলের সাথে যোগ দেয় ভোলার মা। ভোলার উপর খুব নাখোশ। ভোলার মা ভোলাকে চর থাপ্পড় কত কিছু যে মেরেছে। ডাকাত দলের হয়ে প্রথমবার ডাকাতি করায় ভোলার মার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। প্রথম রাতের ডাকাতি ভোলার দল করে দৌলতদিয়া থেকে মাইল খানিক দূরে এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে। সেদিন ব্যবসায়ী আর তার পরিবারকে বেঁধে রেখে ডাকাত দল মালামালি লুট করে। 3 জন ডাকাত সেখানে থেকে যায় এবং বাকি ডাকাতরা মালামাল নিয়ে পালিয়ে যায়। সেই 3 ডাকাত সেই বাড়িতে থেকে যায়। তারা শেষ রাতের দিকে আস্তানায় ফিরে আসতো। ভোলা সকালে যখন বাড়ি ফিরল, মাকে সে তার বাড়িতে থাকলো না। ভোলার বাড়িটা জীর্ণ শীর্ণ হয়ে আছে। গেল 7-8 বছরে কেউ এখানে থাকে না। ঘরটা এক পাশ থেকে ধসে গেছে। বাসনপত্র পরিষ্কার হয় না কত কাল ধরে। উনুন জ্বালানো হয় না আজ কতদিন ধরে। দেখলে মনে হবে এখানে ছিল সুখের সংসার, কিন্তু এক রাতে সবকিছু বদলে গিয়েছিল ভোলা কিন্তু সহজাতভাবে খুনি স্বভাবের নয়। ভোলা ছিল নির্মল মনের এক গ্রাম্য কিশোর। কিন্তু এক বিভীষিকাময় রাত সব কিছু বদলে দেয় ভোলার জীবনে। কিছু লোক চড়াও হয় ভোলার বাবার উপর। এই বাড়ির এই উঠানেই ভোলার বাবাকে জবাই করে ফেলে রেখেছিল সেই লোকগুলো। তারা ছিলেন মহাজনের লোক। কে সেই মহাজন তা ভোলা জানে না। ভোলা এটাও জানে না কেন তার বাবাকে ওরা খুন করেছিল। বাবা খুন হবার সময় ভোলা বাড়িতে ছিল না। যখন সে বাড়িতে ফিরল, উঠানে বাবার গলা কাটা লাশ দেখে সে স্তম্ভিত হয়ে যায়। তীব্র ভয় এবং আতঙ্কে তাকে ঘিরে ধরে। বাবা বাবা বলে ডেকে যাচ্ছিল সে, কিন্তু পরক্ষণে সবকিছু বদলে গেল। সেই কিশোর ছেলে ভোলা দেখতে পায় তার মায়ের পরনের কাপড়ের ছায়া উঠোনে পড়ে আছে। তার মায়ের মুখ একজন বিশ্রী কালো হাতের পাঞ্জা দিয়ে জাপটে ধরে রেখেছে। আর একজন কুৎসিত এক খেলায় মেতে উঠেছে। সে কি এক কুৎসিত ঘৃণ্য পৈশাচিক খেলা। পাক হানাদার বাহিনী দেশের সাথে কি করেছিল তা বাবার কল্যাণে এবং রেডিও শুনে জানতে পেরেছিল ভোলা। কিন্তু নিজ চোখের সামনে ঘৃণ্য পৈশাচিক কর্ম, তাও নিজ মায়ের সাথে, নিজ জন্মদাত্রী মায়ের সাথে। পাশেই পড়েছিল সেই রক্ত মাখা ছুরি। তার নিজ বাবার রক্তে রাঙানো সেই ছুরিটি পড়েছিল মাটিতে। প্রাণের ছোঁয়া পাওয়া সেই ছুরিটি এই টিমটিমে আলো আধারের এত চকমক করছিল। হাতে তুলে নিল ভোলা সেই ছুরি। 2 হাত দিয়ে শক্ত করে ধরে চিৎকার করতে করতে ছুটে গেল পাগলা ঘোড়া। 2 হাত দিয়ে সজোরে ঘাড়ে কোপ মারল একজনের। কোপ লাগার সাথে সাথেই রগ কেটে, চামড়া কেটে 1/2 ইঞ্চি ফাঁক হয়ে গেল ঘাড়ের ওই বদমাইশের। কিন্তু ছুরিটা আটকে রইল সেই কাটা ঘাড়ে। হাড়ের সাথে লেগে থাকা ছুরির চারপাশ দিয়ে ঝর্ণার বেগে রক্তাক্ত করে ফেলল মানুষরূপী শয়তানগুলোকে। পূব আকাশে নাচতে শুরু করলো কাল বৈশাখী। নিচে ধরণীতে তখন একটা খেপা পাগলা ঘোড়া তার প্রলয় রূপে হাজির হয়েছে। হ্যাচ কাটানে সেই ছুরি তুলে নিয়ে কাপালিকের মতো সজোরে আঘাত করে আরেক শয়তানের উপর। সেই শয়তান হাত দিয়ে ঠেকাতে গিয়েছিল সেই কোপ, কিন্তু ভোলার আঘাতে কবজি পর্যন্ত কেটে 2 ভাগ হয়ে যায় ওই শয়তানের। কাটা কবজির দিকে তাকিয়ে প্রবল আতঙ্কে চিৎকার দিচ্ছিল ওই শয়তান, কিন্তু পরক্ষণেই ওর মাথায় মারল কোপ সেই ছুরি দিয়ে ভোলা। তৃতীয় শয়তান ভোলার রুদ্রমূর্তি দেখে পালানোর জন্য দৌড় দিলেও প্রথম শয়তানের শরীর থেকে বের হওয়া রক্তে পিছলে পড়ে যায় সেই ঠিক ভোলার পায়ের কাছে। তৃতীয় শয়তানের মাথা কোপ লেগে ছুরিটা হড়কে গিয়েছিল, কিন্তু পাগলা ঘোড়া আজ উন্মত্ত ক্রোধে জ্বলছে।
সেই ছুরি দিয়ে সজোরে বসিয়ে দিল এক ঘা সেই শয়তানের গলায়, গলা বরাবর। হাত দিয়ে বাধা দিতে চেয়েছিল সেই তৃতীয় শয়তান, কিন্তু এবার আঙ্গুল কেটে অপর হাতের সাথে ধাক্কা লেগে সেই ছুরি সোজা ঘুরে যায় তৃতীয় শয়তানের গলায়। তীব্র বেগে বেরিয়ে আসছিল রক্ত, মুখের মধ্যে ঢুকে গিয়েছিল ভোলার। সেই রাতে মানুষের রক্ত গিলে ফেলে সেই রক্তের স্বাদ অনুভব করেছিল ভোলা। তখনও দুই শয়তান কাতরাচ্ছে। পাগলা ঘোড়া তখন আরো টকবক করছে। সে বুকে চড়ে সেই বিশ্রী হাতের অধিকারীর, যেই হাত দিয়ে শয়তান তার মায়ের মুখ চাপটে ধরে রেখেছিল, একের পর এক আঘাতে থেতলে কিমা করে ফেলল ভোলা দ্বিতীয় শয়তানের মুখমণ্ডল। আকাশে নিচে নেচে যাচ্ছিল কালবৈশাখী। ধরণীতে তখন ছুটছিল পাগলা ঘোড়া। তৃতীয় শয়তানকে মৃত্যুদণ্ড নিজ হাতে দেবার পর ভোলা দেখতে পায় তার মা ছুটে যাচ্ছে দূরে। তার শাড়ি যতটুকু লেগেছিল তার শরীরে কাল বৈশাখীর বাতাসে সেই আঁচল উঠছিল। মায়ের পিছে ছুটতে লাগলো রক্তে ভেজা পাগলা ঘোড়া ভোলা। মাকে সে ডাকছিল মা মা বলে, কিন্তু তার মা ছুটে গিয়েছিল আরো দূরে। এক বিশাল বড় গাছ, শাড়ির আঁচল এক ডালে ঝুলে নিজ গলায় সেই শাড়ি পেঁচিয়ে ঝুলে পড়ল ভোলার মা। বাংলার মা বোনদের কাছে জীবনের চেয়ে আত্মসম্মানের মূল্য বহুগুণ বেশি। স্বামী হারিয়ে লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই শ্রেয়। মাকে ঝুলে পড়তে দেখে আরো জোরে ছুটল পাগলা ঘোড়া। মা মা বলে ডাক দিচ্ছিল ভোলা। কাল বৈশাখীর তাণ্ডব তখন তুমুল বৃষ্টিতে রূপান্তরিত হয়। ছুটে গেল নিজের মায়ের কাছে। নিজের ঘাড়ে পা রেখে দাঁড়িয়ে গেল ভোলা, যাতে মায়ের শ্বাস রোধ না হয়, তার জন্য মৃত্যু না হয়। প্রচন্ড বাতাস চারদিকে, সেই সাথে তীব্র বৃষ্টির শব্দে ভোলা তীব্র কান্না করছিল তার মায়ের জন্য। মায়ের দুই পা নিজ কাঁধে রেখে দাঁড়িয়ে আছে ভোলা। মা কোনো শব্দ করে না। ভোলা বারবার বলছে মা, ও মা, মাগো মা। এই শব্দের বাইরে তখন অন্য কোনো শব্দ ভোলার মুখ থেকে আসছিল না। কাল বৈশাখী তার তাণ্ডব ছড়িয়ে নিস্তেজ হয়ে এলো। সকাল হয়ে এসছে। বৃষ্টি স্নাত ভোরে দিগন্তের রেখায় আলো ফুটে উঠেছে। কান্নার শব্দে ঘুম ভেঙে যায় ভোলার। শরীরের কাপড় তখনও ভেজা। পাশে পড়ে আছে ভোলার মা, ফুপিয়ে কাঁদছে মা। ভোলা মা বলে ডেকে মায়ের স্পর্শ করতেই মা তার দুই পা সরিয়ে নেন। মা কোনো স্পর্শ আর পেতে চাইছেন না। স্পর্শ তাকে যেন ঝলসে দেবে। পাশে ফিরে থাকা মা কাঁদছেন ফুপিয়ে। ভোলা কাঁদছে তার মায়ের জন্য। সেদিনের পর থেকেই মা পাগলের মতো হয়ে গেছেন। নাওয়া নেই, খাওয়া নেই। সারাদিন তিনি মহাজনের নামে থুতু ফেলেন এবং ভোলাকে দেখলেই মারধর করেন। কারণ ভোলা তার সন্তান। সে বিপথে চলে গেছে। ছেলে চুরি করে, ছিনতাই করে, এমনকি খুন পর্যন্ত করেছে। তাই তো মা ছেলের কাছে যখন আসেন তখন তিনি মমতাময়ী মায়ের মতো হতে পারেন না। তখন তিনি হয়ে যান রুদ্র মূর্তি ধারণ করে এক জাদ্রেল মা, যিনি তার সন্তানকে বেত্রাঘাত করতে দ্বিধাবোধ করেন না কোনোভাবেই। তবুও তো তিনি মা। এক পলক হলেও তার বক্ষে যাওয়া এই ছেলেটাকে তিনি দেখতে আসেন। যদি ছেলে তার কাছে না থাকে তাহলে তিনি তার ছেলেকে খুঁজে ফিরেন হন্যে হয়ে। আর খুঁজে পাওয়া মাত্রই তিনি মমতাময়ের দৃষ্টিতে তাকান ঠিকই, কিন্তু ছেলের অপকর্মের ছায়া পরক্ষণেই তার নজরে আসতেই তিনি রুদ্র মূর্তি ধারণ করেন। বাড়ি ভোলা তার মাকে দেখতে না পেয়ে বুঝতে পারল কোথায় আছে তার মা। সেই রাতে সেই গাছের গোড়ায়, সেই গাছতলাতেই তিনি থাকেন। সেই রাতের সেই ভয়ঙ্কর স্মৃতি তিনি প্রতিদিন অনুভব করেন আজও। ভোলা হেঁটে যেতে লাগলো সেই গাছতলার কাছে। গাছতলায় ভোলার মা বসে আছে, হাঁটু ভাঁজ করে ফুপিয়ে কাঁদছেন তিনি। ভোলা গাছতলায় যেয়ে সেই ডালের দিকে তাকালো। সেই ডালে সেদিনের শাড়ির আঁচল বেঁধে ঝুলে পড়েছিল তার মা। সেই আঁচলটা এখনো ঝুলে আছে, কিন্তু পচে গলে শুকিয়ে ঝাঁঝরা হয়ে গেছে। যদি এখন কেউ শুকনো পাতার মতো চাপ দিয়ে ধরে তাহলে মরমর করে চুরমার হয়ে ধুলে পরিণত হবে। হেঁটে যে সেই পচে শুকিয়ে যাওয়া আঁচলটা হাতে দিয়ে চেপে ধরতেই গুঁড়ো হয়ে পড়ে গেল। আঁচলটা গুঁড়ো হয়ে পড়ে যেতেই ফুপিয়ে কাঁদতে থাকা ভোলার মা এবার কান্নায় ভেঙে পড়লেন। ভোলা তার মায়ের পাশে এসে বসলেন। সে তার মায়ের পা স্পর্শ করতেই
তার মা তার থেকে স্পর্শ পেয়ে দূরে সরে গেল। আমাকে ছুবি না, আমার ঘেন্না লাগে, আমার ঘেন্না লাগে, আমাকে ছুবি না, ছুবি না তুই আমাকে। ভোলা মাথা নিচু করে রইল। ভোলার মা বলছিলেন, তোর মতো জন্ম না দিয়ে পেটে মেরে ফেলার দরকার ছিল তোকে। জন্মের পর নুন তোর মুখে দিয়ে মেরে ফেললাম না কেন? হায় আমার কপাল, তুই স্পর্শ করবি না আমার কপাল, আমাকে সব স্পর্শ করবি না, ঘৃণা লাগে। তুই আমার জন্য কিছুই করিস না, তোর মতো সন্তান কারো পেটে যাতে না জন্মায়। হায় আমার কপাল, হায় আমার কপাল। তখনও কাঁদছিলেন ভোলার মা। খেপে যেয়ে তিনি বললেন, তুই যা, তুই আমার চোখের সামনে থেকে যা, তুই আমার চোখের সামনে থেকে দূর হ, আমাকে ছুবি না, আমি মরে গেছি, যা দূরে যা। এই কথা বলে থুতু মারলেন তিনি ভোলার দিকে। ভোলা সেখান থেকে তখনই সরে দাঁড়ায়। সে হাত জোর করে তার মাকে বলল, না না মা, আমি চলে যাচ্ছি। এ কথা বলে দুঃখ ভরা মন নিয়ে সেখান থেকে সে ফিরে আসে বসত ভিটায় বসে সেই দিনগুলোর কথা মনে পড়ে ভোলার। ভোলার বাবা ছিল মুদির দোকানদার। ভোলার বাবার আসল নাম ছিল বশির উদ্দিন। ভোলার মায়ের নাম ছিল রত্না। ভোলা ছিল তাদের একমাত্র সন্তান। বাবার দোকানে সময় কাটত আর গ্রামে বিহারি এক লোকের কাছে পড়ালেখা শিখত ভোলা। দিনকাল সবই ঠিক ছিল। সেদিন কি এমন হলো যার জন্য পুরো জীবন বদলে গেছে ভোলার? তা ভোলা এখন বুঝতে পারে, আগে যদিও বুঝতো না। স্মৃতির কোটায় তখন উজ্জ্বল আছে এই ভিটায় মা বাবার আদরের কাটানো সেই দিনগুলোর কথা। এই কথাগুলো ভোলা ভাবছিল যখন তখন ভোলা শুনতে পায় ওর মা তেরে আসছে। পেছনে তাকিয়ে দেখে ওর মা তেরে আসছে, হাতে একটা গাছের ডালের বেত নিয়ে। চিৎকার করে বলছিলেন তিনি, বের হও আমার বাড়ি থেকে, বের হও। ভোলা তখনই সেখান থেকে ছুটতে লাগলো। মায়ের হাতে মার আর খেতে পারে না সে। মা যে ভোলাকে মার দেয়, সেই মারার সময় ও মাও ঠিকই কষ্ট পায়। সেই রাতটাই সব ধ্বংস করে দিয়েছে। সব আদর, সোহাগ, ভালোবাসার মৃত্যু যে ঘটেছিল সেই রাতে। ছুটছিল ভোলা পাগলা ঘোড়ার মতো। পেছনে বেত হাতে মা তখনও তাকে তাড়া করছে ভোলাকে পেটানোর জন্য। সেই ডাকাতদের আস্তানায় ফিরে আসে ভোলা। এই দলের সাথে থেকে ইনকাম ভালোই হচ্ছে ভোলার। ওই যে কষ্ট কম, ডাকাতি করে মাল সামানা নিয়ে ভোলা সহ একজন চলে আসে। পরে সেই মালামাল বিক্রি করে টাকা পয়সা দেয় সর্দার। আর সেই টাকা পয়সা কিন্তু পরিমাণে বেশ ভালো। ভোলার কোমরে ভালোই টাকা জমে গেছিল। অন্য ডাকাতরা টাকা পেলে কিছুদিনের জন্য গা ঢাকা দেয়, মজ মস্তি হাবিজাবি করে টাকা উড়িয়ে ফেলে। পরে আবার কিছুদিন পর একত্রিত হয়। তা সবাই একত্রিত হবার পর সর্দার প্ল্যানিং এর কাজ শুরু করেন। ডাকাত দলের সর্দার দেখতে কালো নিগ্রোর মতো, চেহারায় মাধুর্য নেই, মনে হবে চেহারাটা জোড়াতালি দিয়ে বানানো একটা বিকট মূর্তির মতো। এই সর্দার আবার এখন পর্যন্ত নাকি 43টা মার্ডার করেছেন। প্রায়শই তিনি আড্ডার মাঝে বলতেন, তোদের নেশা এক একজনের এক এক রকম। কেউ বউ ছাড়া বাঁচিস না, কেউ ডট ছাড়া শান্তি পাস না। ডটটা আপনারা বুঝে নেবেন। কেউ খালি গিলবি, কেউ মদ খেয়ে পড়ে থাকবি। বেটা, আমার নেশা আর পেশা ডাকাতি করা। আমার ওই চেহারাগুলো অনেক ভালো লাগে যখন ডরে বড় চেহারা চুপসে যে এতটুকু হয়ে যায়। বেটা, হাসুয়া নাড়াইলেই তো মুতে দিশা পায় না। হাত দুইটা জোর করে জানের ভিক্ষা করে চাইব যখন, তখন মনে হয় কি জানিস, আরে আমি নিজেই তো সাক্ষাৎ শয়তান। আমার ডরে আমার কাছেই মিনতি কইরা জান ভিক্ষা দিবার। মাঝে মাঝে তো ছেড়ে দিই, কিছু বলি না, মজা লাগে। কিন্তু দুই একটা জোয়ান ছ্যামরা মাঝে মাঝে শব্দ করে বেশি, তখন নিচে শোয়া আস্তের উপর হাসুয়া দিয়া টান দিলেই জবা করা মুরগির মতো কাঁদতে পুটুস, খতম। 43টা মার্ডার আমার হাত অনেক শক্ত, টান দিবার গেলে টানি দেয়, কাঁপে না। সর্দার তার চেলাদেরকে বলছিলেন তারা আজ রাতে ডাকাতি করবে এক এলাকায়। খবর আছে নতুন ঘর তোলার জন্য টাকা পয়সা এনে রেখেছে। আজ ওরা দূর এলাকায় গেছে নৌকায় করে মালামাল নিয়ে আসার জন্য। আর যাই হোক, কয়েক হাজার টাকা তারা সে পাবেই। সেই রাতে বাড়ির মহিলাদের নাকে গলায় হাতে স্বর্ণতা আছে। সেদিন রাতে সর্দারের কথা মতো 13 জনের ডাকাত দল বের হয়। যে বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে তারা বের হয়েছে সেই বাড়ির পেছনের দিকে এবং ডানে এবং বাম দিকে
ডানে বা দুইটা, 3 দিকে ঘিরে আছে খাল। খালপাড় থেকে 5 হাত দূরেই তাদের বসত ভিটা। এই বসত ভিটাটা একটা একা বাড়ি। ডাকাত সদর খবর নিয়ে জানতে পেরেছিল মাসখানেক হলো নতুন পরিবার এসে থাকতে শুরু করেছে ভিটায়। দূর এলাকা থেকে এসে জমি তারা কিনে নিয়েছে, এখন সেই পুরনো ঘরগুলোই মেরামত করবে। এর জন্য টাকা আছে ওই সে বাড়িতে। 3 দিকে খালের বেষ্টনী থাকা এই বসত ভিটার মূল ঘরের ডান পাশে একটা কাচারি ঘর আছে। বাম দিকে আছে রান্নার ঘর, বড় একটা উঠান। সেই খালের মুখটা আবার যদি নদীর সাথে মিশেছে। খালের গভীরতা প্রায় 2 হাত বা তার চেয়ে কম হতে পারে। জোয়ার ভাটার কোনো প্রভাব পড়ে না সেই খালে। ডাকাতির উদ্দেশ্যে সেই নদী মুখ দিয়ে 2টা নৌকা ঢোকে। খুব সন্তর্পণে নৌকায় বৈঠা পাইছিল ডাকাতরা। ধীরে ধীরে নৌকা পাইছিল তারা। পানিতে পর্যন্ত শব্দ হচ্ছিল না। ওই নৌকা যখন বসত ভিটার সীমানা থেকে থাকা খালে প্রবেশ করলো, তখন ভোলা দেখতে পায় ভোলার মা সেই বাড়ির উঠোনের এক পাশ থেকে আরেক পাশে দৌড় দিচ্ছেন। যখন নৌকা সেই বসত ভিটার সীমানার খালে পুরো প্রবেশ করে গেছে, তখন ভোলা দেখতে পায় খাল পাড়ে এসে ভোলার মা দাঁড়িয়ে আছেন। তিনি অভিশাপ দিচ্ছেন ভোলাকে। সে একই কথা, তোর মতো ছেলেকে আমি কেন জন্ম দিলাম? নুন তোর মুখে কেন ঢেলে দিলাম না জন্মের সময়? এই বাড়ি থেকে যা তুই। এই বাড়ি থেকে তুই আসছিস কেন? কেন আসছিস? ওই কালা শয়তানটার সাথে তুই কি করতে আসছিস এখানে? কালা সাপ? তুইও কি কালো সাপ হয়ে গেছিস? তুই মরে যা তুই। ভোলা চুপ থাকে, কোনো কথা বলেনি ভোলা। নিশ্চুপ হয়ে বসে রইল। কালা শয়তান ভোলার মা সেই ডাকাত সর্দারকেই বলছেন। তা ভোলা জানে। ভোলা এটাও জানে সর্দারের চরিত্র ভালো না। খুনির আবার চরিত্র ভালো হয় কিভাবে? খুনি তো খুনি, তারা পাপী। কিন্তু খুনের চেয়ে বড় পাপ ভোলার কাছে একটাই, নারীর সম্মান নষ্ট করা। ভোলা ভোলেনি সেই রাতের কথা। নিজের মাকে সে দেখেছে, নিজের বাবার মৃতদেহের পাশেই সেই কুৎসিত খেলা সে দেখেছে। সে গাছতলায় মায়ের ফাঁসিতে ঝুলে পড়ার কথা, কাল বৈশাখীর রাতে, সেই রাতের কথা ভোলেনি ভোলা। নৌকা নিয়ে সন্তর্পণে এগিয়ে এসে ঠিক বসত বাড়ির পিছু এসে থামল। খালপাড়ে থাকা গাছ ধরে ধরে এক এক করে নৌকা উঠে আসতে থাকে ডাকাতরা নৌকা থেকে। নৌকা যখন পানিতে ছিল তখন দাঁড়িয়ে এক একজন ডাকাত 2 হাত দিয়ে গাছ ধরে ফেলে এবং নৌকা থেকে পা তুলে ফেলে শূন্যে। হাতে পুরো শরীরের ভর দিয়ে তারা পা শূন্যে ভাসিয়ে রাখে। ধীরে সুস্থে খাল পারে পা রাখে। দুই নৌকায় যখন 2 জন করে 4 জন রয়ে যায়, তারা নৌকার যেমন পাহারাই ছিল তেমন দেশীয় অস্ত্রগুলোকে তারা সামনে রেখেছিল। যারা যারা খাল পারে উঠেছে তাদের কোমরে রেখেছিল কাঁচি। তাদের কাজ ছিল ভিটার মাটি ছেঁচে তার মধ্যে শীত কাটবে, মানে গর্ত খুঁড়বে। তারা গর্ত ধীরে ধীরে সুস্থে কাটবে। 2 হাত দিয়ে কাঁচি আর আড়াআড়ি ভাবে ধরে ছেঁচে মাটি তুলবে। 8-9 জন মিলে তারা মাটির কাজ শুরু করে। সে 8-9 জনের মধ্যে ভোলা ছিল না। ভোলা ছিল নৌকায়। এদিকে হঠাৎ এক পশলা শীতল বাতাস দূর থেকে ভেসে এলো। ঝড়ের লক্ষণ। এই বাতাস ঝড় আসার পূর্বের বাতাস। সর্দার বুঝতে পেরে হাত চালাতে ইশারা দিল। যখন মাটিতে গর্ত খুঁড়ছিল তখন আতঙ্কিত হয়ে ভোলার মা সেই বসত ঘরের টিনের হাতে থাকা বেত দিয়ে স্পর্শ করল। বেড়ার দেয়ালে শব্দ হলো, ধাক্কা মারল, কিন্তু একটা শব্দ হলো না। ধাক্কাটা লাগেও নেই বেড়ার দেয়ালে। ভোলা চেয়ে চেয়ে দেখছিল মা কি করছে। ভোলার মা তার হাত দিয়ে বেড়া টান দিয়ে দিতে চেষ্টা করছিলেন। তিনি হাত দিয়ে ডাক দিচ্ছিলেন বসত ঘরে থাকা লোকদের উদ্দেশ্যে, তোমরা যাও, ডাকাইত পড়ছে। কিন্তু সেই হাঁক ডাকেও কাজ হয়নি। ভোলার মা একদিক থেকে মুখ ফিরিয়ে নিল। শীত কাটা শেষ হবার পর 6 জন এক এক করে শীতের ভেতর দিয়ে সেই বসত ঘরে প্রবেশ করলো। ভেতর থেকে যখন এক টুকরা মাটি শীত কাটা গর্ত দিয়ে ছুঁড়ে মারল, তখন নৌকা থেকে দেশীয় অস্ত্রগুলো তুলে নিয়ে শীতের মধ্য দিয়ে ঢুকিয়ে দিল। শুরু হলো ডাকাতি। ডাকাত দল হামলা করলো সেই বসত ঘরের ভেতর। সবাই ঘুমিয়েছিল। আচমকা শব্দে একজন মহিলা জেগে উঠতেই তার গলায় হাসুয়া ঠেকিয়ে করে চুপ থাকতে বলল।
কিন্তু সদ্য ঘুম থেকে উঠেই কি হয়েছে সে আতঙ্কে তিনি চিৎকার করলেন। ডাকাতরা তাকে থাপ্পড় মারল, এক এক করে বন্দি করলো ঘরের সবাইকে। শুরু হলো মালামাল ডাকাতি করা। সর্দার দরজা খুলে দিয়ে মালামাল নিয়ে বসত ঘরের পেছনের খাল পাড়ে এসে রাখতে লাগলো। নৌকায় যারা ছিল তারা মালামাল তুলতে লাগলো নৌকায়। সেই মালামাল তুলে দেবার কাজ করছিল ভোলা। কানে হু হু করে ফুপিয়ে কান্নার শব্দ আসে ভোলার। চুরি পরা হাত মনে হলো কপালে আঘাত করছে আর ফুপিয়ে কাঁদছে। ভোলা তাকিয়ে দেখতে পায় সেই বসত ঘরের পাশে বসে আছে ভোলার মা। তিনি ফুপিয়ে কাঁদছেন, কপালে হাত দিয়ে চাপড় দিচ্ছেন। ভোলা শুনতে পায় তার মায়ের আফসোসের কথাগুলো। এই কি সন্তান আমি পয়দা করলাম, এই কি কাল সাপ আমি পয়দা করে রেখে গেলাম, এ কি কালো সাপ। কাঁদছেন মা। ভোলার মার কাছে আসতেই দাঁড়াতেই আঁচলের মধ্যে থেকে বেদ বের করে সজোরে কয়েক ঘাই মারলেন ভোলার উরুতে। ব্যথা সয়ে গেছে ভোলার, তাই চুপচাপ মার খেল সে। মালামাল নৌকায় তোলার কাজ চলছিল। ডাকাত সর্দার বের হয়ে এলো সদর দরজা দিয়ে। আজ ডাকাত সর্দার মনে হচ্ছে খুশি। তিনি মালামালের কাছে এসে দাঁড়িয়ে বললেন, এক নৌকায় সব মাল তুলে ফেল, ওই নৌকার সাথে তোরা 2 জন যাবি, বাকি লোক অন্য নৌকায় উঠে যাবি। আমি রন্দা আর বৈশা পরে আসব। ভোলা সেখানে দাঁড়িয়েছিল। ভোলার নাকে একটা ঘ্রাণ ভেসে আসলো। এই ঘ্রাণটা কেমন সেটা ভোলা চেনে, কেমন যেন অনেক চেনা একটা ঘ্রাণ। মালামাল যখন তোলা শেষ, নৌকায় সব লোক উঠে গেছে, তখন সর্দার দেখতে পান ভোলা এক ধ্যানে তাকিয়ে আছে সর্দারের দিকে। সর্দার জিজ্ঞেস হলো, এই ভোলা, নৌকায় ওঠ তাড়াতাড়ি। কিন্তু ভোলা তো নির্বিকার ভোলার কাঁধে সর্দার তার হাত রাখলেন। তখনই নাকে আসা সেই ঘ্রাণটা আরো তীব্র হলো। সেই ঘ্রাণ, হ্যাঁ, কই যেন এই ঘ্রাণ ভোলা আগে পেয়েছে। কোথায়? তখন মনে পড়ল সেই পতিতালয়ে পাড়া মুন্নার শরীর থেকে এসেছিল এই ঘ্রাণটা। কিশোরী দেহের ঘ্রাণ। বুকটা ছ্যাদ করে ওঠে ভোলার। সর্দারের চেহারাটা আজ আরো কুৎসিত। সর্দার কাঁধে হাত রেখে ঝাঁকিয়ে জিজ্ঞেস করলো, কিরে ধ্যান কই তোর? যা মাল নিয়ে ওঠ নৌকায়, হাতে সময় কম। এই কথা বলেই ধাক্কা মেরে এগিয়ে দিল খালের দিকে ভোলাকে। ভোলা সর্দারের দিকে আবার তাকায়, কিন্তু মনে হলো সর্দার সেখানে দাঁড়ানো না, মইন্না দাঁড়ানো সেখানে। হাতে বাদামের প্যাকেট, অন্য হাতে মদের বোতল। মইল ভোলার দিকে তাকিয়ে হেসে হাতের বাদামের প্যাকেট থেকে বাদাম মুখে নিয়ে চাবাতে লাগলো মইন্না। যখন সে বাদাম চিবুচ্ছিল, পেছন দিক দিয়ে দড়ি কাটার খুরের ব্লেড হাতে নিয়ে এলো সর্দার। পিচাক করে ব্লেড দিয়ে গলা কেটে ফেলেছিল সর্দার মইন্নার। আর মইন্না তার মুখে এক অশ্লীল কামুক যৌন তাড়নার কুৎসিত হাসি। সর্দার ব্লেড দিয়ে পিচাক করে কিমা করে ফেলছে মইন্নার গলা। মইন্না মাটিতে ঢলে পড়ে গেল। রক্ত মাখা হাত নিয়ে দাঁড়িয়ে আছে সর্দার। তার কুৎসিত চেহারা আরো কুৎসিত হয়ে গেল। আর দাঁত বের করা হাসি, উফ, সে কি জঘন্য অশ্লীল হাসি। তাহলে কি সর্দার প্রতিবার সে কি নোংরামির কাজটা করত? ডাকাতির পর কেন সে সবার পরে আসতো? আবার ডাকাত সর্দারের ডাক ভেসে আসলো। সেই ডাকে ভোলার ঘাড় ঘোর কেটে গেল। ভোলা তাকিয়ে দেখল সর্দারের রুদ্র রূপ। সে তাকে ডাকছে। ভোলা কথার উত্তর দিল। সর্দার বলল, কানে সীসা পড়ে গেছে নাকি নবাবের জাত? যা নৌকায় ওঠ, মাল টেনে নিয়ে যা। নৌকায় উঠে গেল ভোলা। এদিকে ভোলা শুনতে পায় তার মায়ের কণ্ঠ, ভোলার মায়ের কান্না। সেই কান্না হাহাকারের মতো আকাশ বাতাস ছড়িয়ে যাচ্ছে। অস্থির হয়ে উঠছে ভোলার মন। নৌকা চলতে লাগলো খাল ধরে। ভোলা দেখল সর্দার এই অন্ধকারেও হেলে দুলে হেঁটে যাচ্ছে সেই বসত ঘরের দিকে। কিন্তু কেন? ভাবছিল ভোলা। শীত কাটার সময় পাওয়া শীতল বাতাসের পরশ ছিল ঝড়ের পূর্বের ইশারা। আকাশে ঝড়ের মেঘ ক্রমাগত এগিয়ে আসছে এদিকেই। ঘ্রুম ঘ্রুম করে মেঘের ডাক, সে সাথে বিদ্যুতের খেল। হালকা শীতল বাতাস বয়ে যাচ্ছে। বসত ভিটা থেকে দূরে সরে যাচ্ছে নৌকা। সর্দার সেই বসত ভিটার সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে সদর দরজা লাগিয়ে দিলেন। সেই সদর দরজা লাগিয়ে দেবার পর এক ক্ষীণ লোলুপ সত্তার অশ্লীল হাসি বাতাসে ভেসে ভোলার কানে ছুটে আসে।
হঠাৎ ভোলার মা লাফ দিয়ে উঠে পড়লেন নৌকার উপর। অসম্ভব গতিতে লাফ দিয়ে নৌকায় উঠে আবার লাফ দিয়ে পড়ে গেলেন তিনি। নৌকা পানির উপর ঝাপটা দিয়ে লাফিয়ে উঠে কাত হয়ে একপাশে ডুবে গেল। ভোলার মা পারে উঠেই দৌড় দিতে লাগলেন। ভোলা খাল থেকে পারে উঠে দেখতে পেল মা আজ প্রলয়ের সাজে সজ্জিত। তার চারপাশে আগুনের ছটা রক্তিম আভায় সাক্ষাৎ প্রেত রূপে রুদ্র মূর্তি ধারণ করেছে তার মা। চোখ থেকে যেন আগুনের ফুলকি ঝরছে, আঁচল বাতাসে উঠছে, পূব আকাশে উঠছে ঝড়। কালবৈশাখী আজ প্রলয় রূপে হাজির, ঠিক সেই রাতের মতো। ভোলার হাত পা কাঁপতে লাগলো, চারপাশ অন্ধকার হয়ে পুরো সৌরজগৎ ঘুরতে লাগলো। হারিয়ে যাচ্ছে সে অতল গভীরে। চোখের সামনে ভেসে ওঠে ডাকাত সর্দারের লোলুপ চেহারা আর একজোড়া চুরি পরা হাত, যেই হাতে পিষ্টে আছে আরো দুই কালো লোমশ ঘরমাক্ত দানবীয় হাত দ্বারা। ভোলা, ভাগা তোর পাগলা ঘোড়া। প্রলয় ঘণ্টার সুর বাজিয়া প্রবল হয়ে উঠল কালবৈশাখী। পাগলা ঘোড়া খেপেছে পাগলা ঘোড়া। ছুটে গেল ভোলা। দানবের এক শক্তি নিয়ে এসছে কালবৈশাখী। পাগলা ভোলার গায়ে চড়েছে সেই দানবের শক্তি। উঠানের দিকে ছুটে আসতেই বসত ঘর থেকে কুৎসিত সেই খেলার শব্দ আসছিল ডাকাত সর্দারের মুখ থেকে। উঠানে পড়ে আছে একটা পেটিকোট, বসত ঘরের দুয়ারে পড়ে আছে শাড়ি। দুই জানোয়ার বসে আছে বসত ঘরের দুয়ারে। ভিতরে সর্দার সেই কুৎসিত খেলায় মেতেছে। সর্দারের লোক ভোলাকে দেখে তাড়িয়ে দেবার জন্য এগিয়ে এলো, কিন্তু পাগলা ঘোড়া আজ খেপেছে। তুলে নিল এক শিল পাটা, একটাই আঘাত, চুরমার হয়ে গেল এক জানোয়ারের মাথার এক পাশ। থ মেরে থমকে গেছে অন্য জানোয়ার। হতবিহ্বল সেই জানোয়ার থ মেরে তাকিয়ে আছে ভোলার দিকে। শূন্যে ভেসে এলো ভোলার মা, তীব্র ভয়ঙ্কর সেই নারী রূপ। হতভম্ব সেই জানোয়ারের মাথায় বসিয়ে দিল শিল পাটার এক আঘাত। লুটিয়ে পড়ল সেই জানোয়ার ধরণীর উপর। ওদের নাপাক রক্ত গড়িয়ে যাচ্ছে ধরণীর জমিনের উপর। পেছন থেকে ধাওয়া করে এসেছিল নৌকায় থাকা বাকি ডাকাতরা। রুদ্রমূর্তি ধারণ করা মা নিজ সন্তানের কাঁধে অবস্থান নিয়েছেন। এক এক করে ভূপাতিত করলে এক একটা ডাকাত। হাসুয়া নিয়ে ডাকাতরা হামলে পড়েছিল ভোলার উপর। কিন্তু এই তো সাধারণ ভোলা নয়, এ পাগলা ভোলা, যার রক্ত আজ বিস্ফোরিত হয়ে প্রলয়ঙ্কারী তাণ্ডবে রূপান্তরিত হয়েছে। এক এক করে শিলপাটার আঘাতের করাল থাবা লুটিয়ে পড়ছে সব ডাকাতগুলো। রুদ্রমূর্তি ধারণ করা মা আজ সেই ডাকাতদের লাশের উপর লাফাচ্ছে, তাদের রক্তের উপর লাফাচ্ছে। বেরিয়ে এলো সেই ডাকাত, ঘাড় ঘুরিয়ে ভোলা তাকায় তার দিকে। সেই ডাকাত বিস্ফোরিত দৃষ্টিতে দেখছে উঠানে পড়ে থাকা লাশগুলোকে। লাশের সামনে দাঁড়িয়ে থাকা ভোলাকে দেখছে সর্দার। ভোলা দেখতে পায় মা সর্দারের ঘাড়ের পেছনে দাঁড়িয়ে আছে। তার বিভৎস এক রূপে সে সর্দারকে দেখছে। সর্দার ভোলাকে বলল, ওই ডড্ডরের পোলা, তোর আমি আজকে কাইটা হামো। বসত ঘরের দুয়ারে রাখা হাসুয়া তুলে ছুটে এলো ভোলার দিকে সর্দার। কিন্তু কালবৈশাখীর গতিতে ছুটে ভোলা এক ঘুষি মারে সর্দারের পেটে। হলক করে রক্ত ছিটকে বেরিয়ে আসে সর্দারের এক মুখ থেকে। সেই মাটিতে পড়ে যায় আঘাতেই। মা বলছিল, কাট কাট ওর গলা কাট, কাট 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 ওর গলা কাট, ওর গলা কাট। মাটিতে পড়ে থাকা হাসুয়া তুলে নিল ভোলা। কালবৈশাখী চরম নৃত্য করছে আসমান। সর্দারের মুখ থেকে বিকট শব্দ আসছিল। হাসুয়া নিয়ে সর্দারের সামনে দাঁড়ালো ভোলা। চুল ধরে টেনে গলাটা বের করলো ভোলা। মা চিৎকার করে বললেন, গলা কাট শয়তানের। ভোলা হাসুয়া দিয়ে এক টান দিতেই সর্দার ধাক্কা দিয়ে সরে যায়, কিন্তু গলা কেটে হুর হুর করে রক্ত বের হচ্ছে। সেই সাথে বের হচ্ছে বিদ্ঘুরের শব্দ তার মুখ থেকে, এরকম টাইপের ঘর ঘর শব্দ। কালবৈশাখী তুমুল হয়ে উঠেছে। সর্দার মৃত্যু যন্ত্রণায় কাঁপছে, শব্দ করছে, ঘট ঘট শব্দ আসছে সর্দারের গলা থেকে। মাটিতে পড়ে থাকা পেটিকোটের উপর নজর পড়তেই উজ্জ্বল হয়ে উঠল ভোলার চোখ। সাথে সাথে হাসুয়া দুই হাতে ধরে কাপালিকের মতো বধ করলো মাথা থর থেকে আলাদা করে সর্দারের। মাথা একদিকে, দেহ আরেক দিকে। মা আজ ওদের রক্ত নিজের চেহারায় মাখিয়ে নিচ্ছেন। আজ মা যেন এই পাপীদের রক্তে গোসল করে নিজেকে পবিত্র করছেন।
কিন্তু এই সব কিছুর মধ্যে কানে এলো কান্না, কান্না, বসত ঘর থেকে ফুপিয়ে আসা কান্না। বসত ঘরের দুয়ারে থাকা শাড়িটা টেনে কেউ যেন শাড়িটা টেনে নিলেন, যিনি বসত ঘরে আছেন, আর আব্রু ঢাকার জন্য। ভোলার আর সহ্য হলো না, সইতে পারছে না ভোলা। ছুটে লাগলো ভোলা, ছুটতে লাগলো ভোলা। চোখ যত দূর যায় তত দূর সে ছুটছে, ছুটছে ভোলা। ভোলা ছুটছে পাগলার ঘোড়ার মতো। বাতাসে এক কণ্ঠ গর্জে উঠল, এ ভোলা, ভাগা তোর পাগলা ঘোড়া, হুর 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 হুর। এ ভোলা, নাচে ও কাল বৈশাখী, ঝুমঝুম ঝুমঝুম। এ ভোলা, ভাগা তোর পাগলা ঘোড়া। কয়েক বছর পর রাত 2টা, মধ্য মাঘ মাসের কনকনে শীত। বরফ কলের জং ধরা গেটটা আধা খোলা। হিমেল বাতাস বইছে। বরফ কলের ভেতর থেকে শব্দ আসছে, কষায়ের চাপাতি চালানোর শব্দ। মাংস কাটার শব্দ একরকম হয়, চাপাতি মাংসর উপর চালালে শব্দ হয় ড্যাব ড্যাব, কারণ চাপাতি সোজা যে মাংস ভেদ করে গাছের গুড়িতে যে লাগে, তখন শব্দটা ড্যাব ড্যাব করেই হয়। কিন্তু যখন হাড়ের উপর চাপাতি পড়ে, তখন শব্দ হাড় ফেটে যাবার টাস টাস করে শব্দ হয়, হাড় কেটে টুকরো টুকরো হবার। সেই রাতে বরফকল থেকে সেই শব্দ আসছিল। বরফকলের বাইরে 2জন লোক মাফলার জড়িয়ে, শাল জড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। পাহারা দিচ্ছে তারা, যাতে কেউ বরফকলে আজ রাতে কি হচ্ছে তার হদিশ যেন না পায়। বরফকলটা মহাজনের। এই বরফকল মহাজন এক রাতের ব্যবধানে দখল করে রেখেছে তার বাহিনী দিয়ে। মহাজন রাক্ষসের মতো, যা তার চোখে পড়বে তা সে গিলে খাবে। সেটা মাটি হোক আর নারী হোক, কোনো ছাড় নেই। মহাজনের এক বিশাল বাহিনী আছে। এই বাহিনীর ভয়ে কাঁপেনি এমন লোক খুঁজে পাওয়া যাবে না। এমনকি শহরে বসে থাকা বড় বড় রাঘব বোয়াল পর্যন্ত কাঁপত মহাজনের নামে। বরফ করলে কি হবে? তারা বরফ বানায়, বরফ তৈরি হয়, পানি দিয়ে বিশেষ প্রক্রিয়ায় বরফ তৈরি হয়। কিন্তু মহাজনের এই বরফ কলে বরফ তৈরি হয় পানি দিয়ে ঠিকই, কিন্তু সেই পানিতে রক্ত এক ফোঁটা হলেও থাকবে। বরফ কলের পাশে আছে আফ্রিকান মাগুরে ভরা বিশাল এক পুকুর। মাছের খাবারের অভাব হয় না। এক একটা আফ্রিকান মাগুর দানবের সাইজে হয়ে গেছে এতদিনে। মানুষের গোশত খেয়ে এক একটা মাগুর মাছ যেন হয়ে উঠেছে সাইজে তেমন তেলতেলে। আবার এই মাগুর দূর দূরান্তে মহাজন পাঠাতো। যার কাছে এই আফ্রিকান মাগুর মহাজন পাঠাতো, সেই ব্যক্তি বুঝে যেত হয় মহাজনের পায়ের তলে থাকো, নাইলে এই মাগুরের পেটে তোমাকে যেতেই হবে। আজ পাহারাদার 2জন শুনেছিল মহাজনের নতুন লোক নাকি আসছে বরফ কলে। নতুন লোক দেখতে কেমন যেন, দেখলে মনেই হয় না এই লাইনের, মানে মানুষ খুন করার লাইনে কাজ করেছে। কিন্তু বাতাসে উড়তে থাকা কিছু কথা শুনেছে এই নতুন লোকের নামে। বেটা 1 নম্বরের কাঁসা কষাই, মানুষ কাইটা টুকরো করে কিমা করতে ওস্তাদ। বাতাসে ভাষা শোনা কথা আর কি। পাহারাদাররা যখন পাহারা দিচ্ছিল, তখন তাদের সহযোগী আরো 2জন কুয়াশা ঘেরা অন্ধকার থেকে আবির্ভূত হয়। তারা 2জন ছালার বস্তা 2 হাতে ধরে নিয়ে এসছিল। বস্তার মধ্যে থেকে তখনও গোঙানির শব্দ হচ্ছিল। বস্তার মধ্যে ছিল একজন ব্যক্তি, মাঝ বয়সী পুরুষ। 8-9 জন মিলে ভালো মতো পিটিয়ে মাংসটো ছড়িয়ে যাচ্ছিল, তেতলে দিয়েছে। হাড়গোড় কয়েকটা ঠিকই ভেঙেছে, জান যায় যায় অবস্থা। পাহারায় থাকা 2জন বলল, আরে এটা তো জিন্দা আছে, এখনো মরে নাই তো, দেখ দেখ দমের কোতানির শব্দ আছে। অপর ব্যক্তি বলল যে আরে মহাজন বলেছে বরফ কলে নিয়ে যেতে, তাই বরফ কলে নিয়ে আসছি, এখন কি করব তবে? 4 জন ব্যক্তি নির্বিকার দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। এদিকে বস্তার মধ্যে থাকা অর্ধমৃত ব্যক্তি পানি খুঁজছে, অস্ফুট স্বরে বলছিল পানি পানি। কিন্তু সেই আধমরা কণ্ঠের ডাকে 4 পাষণ্ডের হৃদয় গলবে না। যেই 2 জন বস্তায় ভরে আধমরা লোকটাকে নিয়ে এসছিল, তারা বস্তা আবার ধরল। এরপর তারা নিয়ে গেল বরফ কলের ভেতরে। বরফ কলের ভেতরে টিমে লাইট জ্বলছে, হলুদ আলো, হলুদ লাইট। বরফ কলের ভেতরে যেখানে পানি ছাঁচে ভরে নিচে রাখা, সেখানে কয়েক বস্তা কিছু কেমিক্যাল রাখা। নিচে কেমিক্যাল বয়ে যাবার নালাটা, এই নালাতেই ঠান্ডা কেমিক্যালের ছোঁয়ায় ছাঁচের ভেতর থাকা পানি বরফ হয়ে যায়। কালো স্যাঁতস্যাঁতে ফ্লোরে রক্তের ছিটা।
তখনও কষায়ের চাপাতি চলছিল গাছের গুড়ির উপর। স্যাঁতস্যাঁতে ফ্লোরের এক পাশে কিছু রক্তাক্ত কাপড় রাখা, রক্তমাখা স্যান্ডেলটা কাপড় দিয়ে ঢাকা। তীব্র ঝাঁঝালো ধূমপানের গন্ধ, সেই সাথে ধূমপানের কারণে তৈরি হওয়া ধোঁয়া টিমটিমে হলুদ আলোটাকে কিছুটা কুয়াশার মতো আচ্ছন্ন করে রেখেছে। সেই দুজন বস্তায় আধমরা লোকটাকে টেনে টেনে নিয়ে এলো সামনে থাকা টেবিলের উপর। ফালি ফালি করে কাটা মানুষের মাংসগুলো সিলভারের বালতির মধ্যে রাখা। চুলের দলা দেখা যাচ্ছে, চেহারা হাত পায়ের কোনো অস্তিত্ব নেই। বরফ গলে সেদিন যে মানুষের মাংস চাপাতি দিয়ে টুকরো টুকরো করছিল, সে ছিল জুম্মন কসাই। নীরের ঠান্ডা মাথার এক ভয়ঙ্কর খুনি, যাকে আমি জাহিদ চিনি, যে এই সমস্ত পাপের দায়ে ২৬ বছর জেল খেটেছিল। সেই জুম্মন কসাই তখন আপন মনে কেটে যাচ্ছিল মানবদেহ। আদমরা লোকটাকে ভরা বস্তা রেখেই সেই দুজন দ্রুত পায়ে ভেগে যায় সেখান থেকে। যত সাহসী লোক হোক না কেন, মানব দেহের টুকরো দেখলে তার হাত পা কাঁপুনি দেবেই। পাশে রাখা সিগারেটটা তুলে ঠোঁটে রেখে একটা শুক টান দিল জুম্মন। ফু দিয়ে ধোঁয়াটা উড়িয়ে দিল। বস্তার ভেতর থেকে তখনও পানি অস্ফুট স্বরে ভেসে আসছিল। জুম্মন বস্তার মুখ থেকে মুখ সরিয়ে কাত মোড়ে ফেলে দিল ফ্লোরে। আধমরা লোকটার চেহারা দেখলো একবার জুম্মন। সিগারেট আরেকবার শুক টান দিয়ে সিগারেটটা নিজের হাতেই পিষে নিভিয়ে ফেলল। কানে চুরির ঝুনঝুন শব্দ ভেসে আসছে। আধমরা লোকটার চুল টান দিয়ে ধরে চেহারাটা একবার দেখলো জুম্মন। নাক দিয়ে নিঃশ্বাস টেনে শোকার চেষ্টা করলো জুম্মন। একটা ঘ্রাণ আসছে। আধমরা লোকটা আবার বলল, পানি পানি। জুম্মন বস্তা টেনে সরিয়ে হাতে তুলে সেই কাপড় এবং স্যান্ডেলের স্তূপের উপর রাখলো। সেই রক্তাক্ত কাপড় এবং স্যান্ডেল। আধমরা লোকটাকে টেনে বের করলো জুম্মন। শিরায় শিরায় পাগলা ঘোড়ার মতো টকবক করছে রক্ত। আধমরা লোকটাকে ধরার পর জুম্মন ঘ্রাণ পেল আবার। সেই ঘ্রাণ জুম্মনকে মোহের মধ্যে নিয়ে গেল। হাতের চুরি ভাঙা এক হাত, মাটিতে পড়ে থাকে একটা দা, বেধড়ক পিটিয়ে থ্যাতলানো একটা লাশ, সেই সাথে একটা হাসি। সেই ঘ্রাণ মহাবিষ্ট করে জুম্মনকে দেখাচ্ছে এক এক করে এই আধমরা মানবটা মানব সন্তান হবার যোগ্যই নয়। দুই চোখ থেকে আগুনের তাপ বের হতে লাগলো জুম্মনের। কান গরম হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস বের হয়েছে, চারপাশ টলটল করছে। হঠাৎ এলো এক গায়েবী শব্দ, হত্যা করে পাপিষ্টকে। সাথে সাথে দুই হাত ধরে গলা থাবা দিয়ে ধরে টেনে তুলল সেই আধমরা লোকটাকে। ডান হাত দিয়ে তুলে নিল সেই মানুষের রক্ত মাংস খাওয়া চাপাতি। দিল এক মরণ ঘাই। ধর থেকে দেহ আলাদা হয়ে ধপাস করে পড়ে গেল ফ্লোরে। মাথাবিহীন দেহটার দুই হাত কাঁপছে থরথর করে। দেহবিহীন মাথাটার চোখের পাতা নাড়াচাড়া করছে। বিচ্ছিন্ন হয়ে যাওয়া গলার মাংসপেশি তখন নড়াচড়া করছে। ধরবিহীন দেহটার থেকে কলকলিয়ে রক্ত ফ্লোরে ঝরিয়ে পড়ছে। জুম্মন কাটা মাথাটা হাতে ধরে টেবিলের উপর রাখলো। হাতে তুলে নিল সিগারেটটা, দিল একটা শুক টান। ভোর হবার সময় হয়ে গেছে। বরফ কলের ভেতর থেকে এখনো জুম্মন বেরিয়ে আসেনি। এদিকে দুই পাহারাদার প্রচন্ড শীতে অস্থির হয়ে গেছে, সেই সাথে একটা আতঙ্ক। বরফ কলের ভেতর থেকে চাপাতি চলার শব্দ আসছিল। একটা মানুষ তার লাশকে কেটে গরুর মাংসের মতো টুকরো টুকরো করে। ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর সেই শব্দ, কি ভয়ঙ্কর সেই ব্যাপারটা কল্পনায় ভাষা। দুজন পাহারাদার নিশ্চুপ হয়ে শুনছে শুধু। কিছুক্ষণ পর বেরিয়ে এলো জুম্মন। জং ধরা গেটটা ক্যাচ ক্যাচ করে শব্দ করে খোলার সময় হাতে সেই সিলভার বালতি, যার মধ্যে রাখা মানবদেহের টুকরো, মাংসের টুকরো। মুখে সিগারেট নিয়ে এগিয়ে এলো রাক্ষসে আফ্রিকান মাগুর ভরা সেই পুকুরের দিকে। শীতের রাত, পানিতে মাংসগুলো একবার ফেলে দিলে ঝুপ করে সেই শব্দ কানেতে এলো পাহারাদারদের। সাথে সাথে পুরো পুকুরে আলোড়ন উঠল। এক একটা রাক্ষসে মাগুর এদিক ওদিক ছুটতে শুরু করলো মানুষের মাংস গিলার জন্য। এক এক করে দুইটা লাশ সেই পুকুরে কেটে ফেলে দেওয়া হলো রাতের আধারে।
আফ্রিকান মাগুরগুলো রীতিমতো তেল তেল হয়ে যাচ্ছে। হৃষ্টপুষ্ট মাগুরগুলোর খাবারের কথা যদি কেউ জানতো তাহলে কি সে মুখে তুলে নিতে পারত? সকালবেলা মহাজন তার গদির উপর বসে আছে। মহাজন মস্ত বড় লোক, যেমন মোটা তেমন গোয়ার, পান চিবাবে সারাদিন, গদিতে বসে থাকবে সারাদিন, আর তার ইশারায় ওঠানামা করবে চারপাশের 4 জেলার ব্যবসায়ী থেকে শুরু করে ফকির পর্যন্ত। সবাই নিয়ম মাফিক মোটা চাঁদা দিয়ে যাচ্ছে। মহাজন বলে কথা, না সে শুনবে না। রয়েছে বিশাল বড় বাহিনী, কানা ঘোষা আছে। বরফ করলে শুধু বরফ হয় না, গরফ করলে নাকি গরুর মতো মানুষও কাটা হয়। কানা ঘোষা হোক বা গুজব হোক, মহাজনের ভয়ে সবাই ভীত। মহাজনের সামনে বসে আছে ভোলা। কিছুদিন আগে সে ভর্তি হয়েছে মহাজনের এই বাহিনীর সাথে। ভোলা বসে আছে মাটিতে, কাঁধে তার একটা গামছা রাখা। ভোলার মা ঠিক ভোলার কানের কাছে এসে ফিসফিস করে বলছে, মার, মেরে ফেল, ওকে মেরে ফেল। ভোলা নিরুত্তর, মার কথায় সে উত্তর দেয়নি। এই মহাজনকে সে খুঁজছে এত বছর ধরে। এই সেই মহাজন যে এই গদিতে বসে হুকুম দিয়েছিল ভোলার বাবাকে মেরে ফেলার জন্য। নিজ বাবার খুনির অনেক কাছাকাছি এসেছিল ভোলা, তবু নিজেকে সংযত রেখেছিল সে। মা বারবার কানের কাছে এসে বলতো, মার, মেরে ফেল, মেরে ফেল, কিন্তু ভোলাতেই সে নিরুত্তর, চুপচাপ। মহাজনের কানে এসে একজন ফিসফিস করে বলছিল গত রাতের কথা। 2টা লাশ জুম্মন যে একাই ফিনিশ করেছিল। বরফ খুলে সকালে কেউ গেলে বুঝতোই না যে রাতে কি হয়েছিল সেখানে, এত ক্লিন এবং সাফ। মহাজন সেই কথা শুনে ওই লোককে উত্তর দিল, তাহলে বান্দা একদম একের এক। সেই লোক বলল, মহাজন জুম্মনকে বলল, আমি খুশি হইলাম, ভালো খুশি হইলাম। নিজের গদির পাশে থাকা ক্যাশ বক্স থেকে 5 টাকার একটা বান্ডিল ছুঁড়ে মারল জুম্মনের দিকে। বলল, নে ফুর্তি করগা। জুম্মন টাকাটা তুলে নিল। ভোলা সেখান থেকে উঠে বেরিয়ে আসলো। কানের কাছে ভোলার মা বলছে, টাকা 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 নিয়ে কবরে যাইস, কবরে। মায়ের এমন আচরণ দেখে অভ্যস্ত ভোলা অনেক আগে থেকে। কয়েকদিন পর একদিন রাত, মাঘের প্রায় শেষ, তখন ঝোপঝাড়ের মধ্যে ওত পেতে বসে আছে একজন। মহাজনের বাড়ি থেকে বহুদূরের এক এলাকা। অন্ধকার ঝোপঝাড়ের মধ্যে বসে অপেক্ষা করছে সে। আরো বেশি নীরবতা। দূরের রাস্তায় তখনও হ্যাজাকের বাতি জ্বলছে। সামনে একটা ছোট্ট খামার, এক চরমপন্থী নেতার কুমিরের খামার। ঝোপঝাড়ে সে বসে আছে। তার পাশে মাটিতে ফেলে রাখা একটা বস্তু থেকে তখনও গড়িয়ে রক্ত বেরোচ্ছিল। আরো কিছু সময়ের অপেক্ষা। দূরের রাস্তায় থাকা হ্যাজাক বাতিটাও নিভল। বাকি রইল কেবল ঝিঝি পোকার ডাক। আস্তে করে ঝোপ থেকে নিঃশব্দে বের হয়ে এলো সেই ব্যক্তি। অতি ধীরে ধীরে সে বের হয়ে এলো, কারণ এই খামার ঘেঁষে যে বাড়িটা আছে সেই বাড়িটা থেকে থাকে চরমপন্থী নেতা। এই কুমিরের খামারের মালিক সেই ব্যক্তি। পাহারা বসানো থাকে যাতে কুমির কেউ শিকার না করে। আবার নিঃশব্দে বেরিয়ে এলো সেই লোক। বস্তাটা 2 হাতে আলগা করে ধরে এগিয়ে এলো, দম আটকে রাখা। কুমির খামারের পাড় ধরে আরো নিঃশব্দে 2 কদম নিচে নামলো। শব্দ হলে কুমির সেদিকে ছুটে আসবে। 2 হাতে আলগা করে ধরে রাখা সেই বস্তুটা এবার লোকটা আস্তে করে পানিতে নামিয়ে ঠেলে দিল। সাথে সাথে উঠে পড়লো পরে। পাছে যদি কুমিরের শিকার সে নিজে না হয়ে যায়। সেখান থেকে ধীরে ধীরে নিঃশব্দে সে আবার ঝোপের মধ্যে যেয়ে বসল। সে অপেক্ষায় ছিল কুমিরের খামারের পানির মধ্যে আলোড়ন সৃষ্টি হবার। কিছুক্ষণ পর সেই খামারের পানির মধ্যে আলোড়ন শুরু হলো। এক একটা কুমির তাদের অত্যন্ত ভারী চোয়াল নিয়ে হামলে পড়ল সেই বস্তুর উপর। পাহারাদাররা কিছু বুঝে ওঠার আগেই, ওখানে সেই লাইট মারার আগেই কুমিরের পেটের মধ্যে চলে যায় সেই বস্তাবন্দি লাশ। তৃপ্তি ভরা নিঃশ্বাস ফেলল সেই ব্যক্তি। আজ সে সফল, আরো অনেক কাজ বাকি। 2 দিন পর আচমকা খোঁজ পড়ল মহাজনের বড় ছেলে নিখোঁজ। গিয়েছিল সে অন্য এক জেলায় যাত্রাপালা দেখার জন্য, কিন্তু খোঁজ নিয়ে জানা যায় যাত্রাপালার মাঝেই সে উঠে বের হয়ে গেছে। এরপর আর তাকে কেউ দেখেনি। মহাজন বেশ অস্থির হয়ে উঠল। সে নির্দেশ দিল তার বড় ছেলের খোঁজ বের করতে, সেটা যেভাবেই হোক না কেন। আর যদি কারোর হাত থাকে ছেলে নিরুদ্দেশ হবার পিছনে, তাহলে বরফ কোলে নিয়ে যেন তার চোখের সামনে আগে ঘরের লোকজনকে কেটে আফ্রিকান মাগুরগুলাকে দিয়ে খাওয়াবে, এরপর ওই হতভাগাকে কেটে খাওয়াবে। অনেক খোঁজ হলো না, কোথাও কোনো খবর নেই। আসল খবর হলো কিছুদিন পর
একটা চিঠি এলো মহাজনের নামে। সেই চিঠিতে লেখা ছিল, কুমিরের পেটে গেল 1.25 হাত, পোকায় খাবে আধা হাত, শকুনে খাবে 3.25 হাত, আগুনে খাবে পুরো হাত। মহাজন সাথে সাথে গর্জে উঠল তার গদিতে বসেই। পানের রস মুখ থেকে গড়িয়ে পড়ছে তার। সে চিৎকার করে বলল, কোন ডটের পুতের এত বড় সাহস? খুঁজে বের কর, খুঁজে বের কর। জুম্মন কসাই বসেছিল সেখানে, ভোলা সেখানে উপস্থিত। ভোলার মায়ের মুখে তীব্র প্রতিশোধের তেজ। ভোলার কানে তার মায়ের একটা কথা বারবার ভেসে আসছিল, আধা হাত, আধা হাত, আধা হাত। সবাই তখন সেখান থেকে চলে গেছে, কিন্তু জুম্মন তখনও সেখানে বসা। ভোলার কানে ভোলার মা ফিস ফিস করে বলছে, যা মেরে দে, মেরে দে লম্পটটাকে, মেরে দে, মেরে দে। ভোলা নিশ্চুপ। নিশ্চুপ ভোলাকে গর্জে উঠে বাতাস একদোল দিয়ে গেল ভোলার মা। এদিকে জুম্মনকে চুপ করে বসতে থেকে দেখে মহাজন বলল, কি চাস তুই? জুম্মন মহাজনের কথায় শুনে ম্যাচ বক্স থেকে লাঠি বের করে মাটিতে এঁকে দেখালো কুমির। ভোলার মা সেই কুমিরের ছবির উপর থুতু ফেলে দিল এক গাদা। মহাজন গদি থেকে উঠে দাঁড়ায়। তীব্র ক্ষোভ তার আপন সন্তান নিখোঁজ, আর জুম্মন মস্করা করে। কিন্তু কুমিরের ছবি আঁকার পর জুম্মন তার সুরমা মাখা চোখ দয় দিয়ে মহাজনের দিকে তাকায় এবং আঙুল দিয়ে টোকা মারতে থাকে সেই কুমিরের উপর। মহাজন উঠে এসে দাঁড়ায়। বিস্ফোরণ ঘটে তার মাথার মধ্যে। জুম্মন কি বুঝাতে চায়, কি বুঝাতে চায় জুম্মন? মহাজন বলল, কুমির কি করছে বল, কুমিরে খাইছে? জুম্মন মাথা নাড়িয়ে বলল, না মহাজন, না। মহাজন জিজ্ঞেস করে, তাহলে কি দূরে চলে গেছে? জুম্মন ঘাড় ঘুরিয়ে না করে। এরপর জুম্মন হাত দিয়ে কোনো কিছু শক্ত করে বেঁধে ফেলার মতো করে ইশারা করে দেখায়। মহাজন বলল, মোল্লার কথা বলছিস? জুম্মন এবার মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মহাজন আশপাশে তাকালো, রাগে গজরাতে লাগলো মহাজন। মোল্লা হলো আরেক খচ্চর, চরমপন্থীদের সাথে চলাফেরা মোল্লার, তাই সে মহাজনকে ভালোই টক্কর মারতে পারে। 2টা কুমির খামার আছে তার মোল্লার। মহাজন গজরাতে ভেতরে চলে গেল। এদিকে ভোলার কানের কাছে এসো ভোলার মা ক্রমাগত ভয়ে বলে যাচ্ছে, এক্ষুনি মেরে ফেল, এক্ষুনি মেরে ফেল। কিন্তু ভোলা নির্বিকার, মাটিতে আঁকা কুমিরের দিকে তাকিয়ে এসে চুপ করে বসে আছে। 3 দিন পর মধ্যরাত, বস্তাবন্দি লাশটি ছিল মহাজনের ছেলের। যেই ব্যক্তি মহাজনের ছেলেকে খুন করে কুমিরের খাদ্য বানিয়েছিল, তার মধ্যে ছিল প্রতিশোধের স্পৃহা। আজ সে একটা গর্ত খুঁড়ছে, পাশে হারিকেন জ্বলছে উজ্জ্বলভাবে, কানে ভেসে আসছে মৌমাছির ভন ভন শব্দ। সেই ব্যক্তি আজ আরো একটা শিকার ধরেছে, মহাজনের ডান হাত হিসেবে পরিচিত নাসের। এই নাসেরের কথা মহাজন শোনে, এর বাইরে কেউ শোনে না। এই নাসের মহাজনের হয়ে বড় বড় বাঘা ভাগা লোকদের সাথে বৈঠক করত, পলিসি ডিসাইড করত। মহাজনের টাকা পয়সার হদিশ এই নাসেরের কাছেই ছিল। সেই ব্যক্তি যখন গর্ত খুঁড়ছিল, তখন জঙ্গলের মধ্যেই নাসেরকে হাত পা পিচ মোড়া করে বেঁধে রেখেছিল সেই ব্যক্তি। মুখে ছিল শক্ত বাঁধন, টুস শব্দ করতে পারছিল না নাসের। সেই ব্যক্তি গর্ত খোঁড়ার পর গর্তের চারপাশের মুখে কেরোসিন তেল ছড়িয়ে দেয়। এরপর টেনে হিচড়ে নিয়ে আসে নাসেরকে। নাসের গায়ের জোর দিয়ে চেষ্টা করছিল বাঁধ দেবার, কিন্তু অন্ডকোষে একটা লাথি মেরে বাগে নিয়ে গেল সেই ব্যক্তি নাসেরকে। ব্যথা গোঙাচ্ছিল নাসেরকে গর্তের মধ্যে ফেলে দিয়ে দাঁড়িয়ে দেখছিল সেই ব্যক্তি নাসেরকে। এরপর সেই মাটিতে রাখা একটা ছোট্ট বেতের পাত্রের ঢাকনা খুলে তা গর্তের মধ্যে থাকা নাসেরের উপর নিক্ষেপ করে। বেতের এই ছোট্ট পাত্রে ছিল হাজার হাজার খানেক বিষ পিঁপড়া, যার এক একটার সাইজ ছিল 1 ইঞ্চির সমান। বিষ পিঁপড়া যদি এক ঝাঁক কামড়ায় তাহলে যেই ব্যক্তি অজ্ঞান হয়ে যাবে। এখানে তো বিষ পিঁপড়া ছিল কয়েক ঝাঁক। বেতের পাত্র থেকে কালো কুচকুচে পিঁপড়াগুলো বের হতেই কামড়াতে শুরু করে নাসেরকে, কিন্তু অন্ডকোষে পাওয়া আঘাতে নাসেরের 2 পা শক্তি হারিয়ে ফেলেছিল। সেই ব্যক্তি নির্লিপ্ত হয়ে তাকিয়ে দেখছে। এরপর সেই মৌমাছি ভর্তি ধামাটা উঠল নিজ হাতে, গামছা পেঁচিয়ে নিল নিজের শরীরের বাকি জায়গাগুলোতে। এরপর ধামাটা ছুঁড়ে মেরে দূরে দাঁড়িয়ে গেল। ধামা গর্তের মধ্যে যে পড়ল, মুখ খুলে বেরিয়ে এলো ধামার মধ্যে বন্দি থাকা মৌমাছিগুলো। মৌমাছির খ্যাপাটে ভন ভন শব্দে নিশ্চুপ রাত্রটি জেগে উঠল।
বিষ পিঁপড়া তার বিষাক্ত বিষ নাসেরের শরীরে ছড়িয়ে দিচ্ছে। সেই সাথে খুবলে খেতে শুরু করেছে সে জীবন্ত নাসেরকে। বেতের ধামার মধ্যে থাকা এই বিষ পিঁপড়াগুলো ক্ষুধার্ত হয়ে উঠেছিল। ওরা তীব্র ক্ষুধার্ত। নাসেরকে ওরা খুবলে খাবে আজ রাতে। এদিকে বন্দি দশা থেকে মুক্ত হওয়া মৌমাছিগুলো নাসেরকেই দুশ্মন ভেবে সারসী হামলা চালালো। ফুল ফুটিয়ে বিষ ঢেলে দিচ্ছিল নাসেরের রন্ধ্রে রন্ধ্রে। কয়েক মুহূর্তেই অজ্ঞান হয়ে যায় নাসের। এরপর তার মৃত্যু ঘটে। সেই রাতে সেই গর্তের পাশেই সেই রাতে ঠায় দাঁড়িয়েছিল সেই ব্যক্তি নাসেরকে বিষাক্ত পোকার জীবন্ত খাবার হতে। পরদিন সকালবেলা গদিতে বসে বসতেই মহাজনের চিরকুট পায়। সেই চিরকুটে লেখা ছিল, কুমিরের পেটে গেল 1.25 হাত, পোখায় খেয়েছে আধা হাত, এবার শকুনে খাবে 3.25 হাত, আগুনে খাবে পুরো হাত। মহাজনের কানে খবর আসে নাসের নিখোঁজ। মহাজন উঠে দাঁড়ায়, হুকুম দেয় সেই নাসেরকে খুঁজে বের করতে। কিন্তু নাসেরের লাশ সেই গর্তে, যেখানে নাসেরকে জীবন্ত খেয়েছে পিঁপড়াগুলো। ফুল ফুটিয়েছে মৌমাছি। আর সেই বিষ পিঁপড়ার সাথেই মাটি চাপা দিয়েছিল সেই ব্যক্তি যে হত্যা করেছিল নাসেরকে। এবার খবর পড়ে গেল চারিদিকে। মহাজনের লোকজন এক এক করে মারছে। মহাজন তার গুপ্ত চল লাগালো। যত শত্রু আছে তাদেরকে মহাজন ধরে এনে এনে তার বাহিনীদের দ্বারা করে মারপিট করে ইনফরমেশন বের করতে চাইছিল। কিন্তু কেউ জানে না মহাজনের ছেলের কথা। কোথায় কিভাবে কুমির তাকে খেয়েছে কেউ জানে না। আর কেউ জানবেও না নাসেরের কথা। মাটির নিচে বিষ পিঁপড়া নাসেরকে কুটে কুটে খাবে। যে ব্যক্তি মহাজনের ছেলে এবং নাসেরকে খুন করেছিল সে গা ঢাকা দিল। চারদিকে সমানে গুন্ডাগিরি করে তছনছ করে ফেলছে মহাজনের লোকজন। 1 মাস কেটে গেল। ধীরে ধীরে মহাজন বুঝল তার ছেলে জীবিত নেই, নাসের জীবিত নেই। মহাজনের সাথে বডিগার্ড থাকে 24 ঘন্টা। মহাজন নিজে অনেক সাবধান হয়ে গেছে। বরফ কোলে এখনো মানুষ নিয়ে আসা হয়, কখনো আধমরা কখনো মরা। তাদের লাশ বালতিতে ওঠে, এরপর সেই বালতি নিয়ে যায় জুম্মন আফ্রিকান মাগুরের পেট ভরতে। মহাজনের আরও একটা ঝটকা খেল। মহাজন হাল খাতা খুলবে। সেদিন মহাজনের লাঠিয়াল বাহিনী দেশি মদে ডুবে গিয়েছিল। এর মধ্যে ছিল মহাজনের ছোট ছেলে। মদের নেশায় ভুর হয়ে থাকা ছোট ছেলেটার যৌন তাড়না বাড়তে লাগলো। তার মাথায় এক কুৎসিত ছবি ভেসে উঠল। সেই মাতাল অবস্থায় উঠে বেরিয়ে এলো বাড়ির বাইরে। কুৎসিত তাড়নার বাসনা মিটাতে চাইছিল, তাই খুঁজছিল নিরপরাধ কোনো নারীকে। এক বাড়ির ভেতর প্রবেশ করতে যাবে এমন সময় দেখতে পায় এক গৃহবধূ বাগানে যাচ্ছে। কুমতলবে সে শিকার ধরার জন্য তার পিছু নেয়। কিন্তু মহাজনের ছেলে জানত না শিকারীর শিকার করার জন্য এক মহাশিকারী অপেক্ষায় আছে। অন্ধকার থেকে হঠাৎ সেই ব্যক্তির আগমন ঘটে, যিনি এই ছেলের ভাইকে কুমিরের পেটে পাঠিয়েছিল, যে নাসেরকে খুন করেছে বিষ পিঁপড়া ও মৌমাছি দিয়ে। সেই ব্যক্তি ধরাশায়ী করে ফেলল মহাজনের ছেলেকে। হাত পা বেঁধে মহাজনের ছেলেকে কাঁধে তুলে নেয়। মহাজনের ছেলেকে নিয়ে বাগানে অন্ধকারে হেঁটে হেঁটে সেই ব্যক্তি যে পৌঁছায় নদীর পাড়ে। রাতের অন্ধকার। মহাজনের ছেলেকে নদীর উপর বালুর উপর ফেলে দিয়ে দেয় সেই ব্যক্তি। আকাশ অন্ধকার, তবু উজ্জ্বল। বাতাসে যেন প্রেতাত্মা ফিসফিস করছে। মহাজনের মাতাল ছেলেকে দেখে সেই ব্যক্তি কেঁপে উঠল। এই যেন মৈন্যার রূপ, মৈন্যার মতো সে দেখতে। মহাজনের ছেলের গলায় ছুরি ধরল সেই ব্যক্তি। গলায় ছুরি চালিয়ে দেবার সময় হুঁশ ফিরেছিল ছেলেটার। সে তার হাত দিয়ে জাপটে ধরল সেই ব্যক্তিকে। সেই ছেলেটা ব্যক্তিকে চিনতে পেরেছে। এ তো ভোলা, এ তো পাগলা ঘোড়া। তুমুল ধস্তাধস্তি হয় মহাজনের ছেলের সাথে ভোলার। এক পর্যায়ে ধারাধার ঘুষি মারে ছেলেটার চোখে ভোলা। ছেলেটা ছুরি হাত দিয়ে ধরে রেখেছিল। ঘুষি খেতেই হাত থেকে আলগা হয়ে যায় ছুরি। সাথে সাথেই ভোলা চালিয়ে দিল ছুরি মহাজনের ছেলের গলায়। গল গল করে রক্ত বের হয়ে যাচ্ছে, যেন পানির পাইপ থেকে পানি বের হচ্ছে। ভোলা পাশে পড়ে গেল। চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। সৌরজগৎ যেন ঘুরছে চারপাশে। অন্ধকার হয়ে আসছে সবকিছু। এই ভোলা, ভোলা উঠ ভোলা। মায়ের ডাকে হুঁশ ফিরল ভোলার। উঠে বসল ভোলা। মায়ের ফিসফিসানি বাতাসে ভাসছে। শরীরে শক্তি পাচ্ছে না। ভোলা উঠে দাঁড়ায়, হাঁটতে থাকে শুধু। আবারও চারপাশ অন্ধকার হয়ে আসছে। ভোলার কানে একটাই কথা ভেসে আসছে, তার মায়ের, ভাগ পাগলা ঘোড়া পাগ।
ভোরবেলা মহাজনের লোকজন জানতে পারল রাতে বাড়ি থেকে বের হয়ে এখনো ফেরেনি মহাজনের ছেলে। খুঁজতে বের হতেই বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তায় জুম্মনকে আহত অবস্থায় অজ্ঞান পড়ে থাকতে দেখে মহাজনের লোক। রক্তাক্ত হয়ে আছে জুম্মন। 3 দিন হুঁশ ছিল না জুম্মনের। এদিকে মহাজনের ছেলের লাশ পাওয়া যায় নদীর পাড়ে। ঠিকই লাশ ঠুকরে ছিল শকুন, চোখ উপড়ে ফেলেছিল। জুম্মন হুঁশে আসার পর মহাজন জিজ্ঞেস করেছিল কি হয়েছে। জুম্মন কিছু বলতে পারেনি। তখনও দম যায় যায় অবস্থা জুম্মনের। মহাজন শোকে কাতর। 2 বিয়ে করা মহাজনের 2 সংসারে ছিল 2 ছেলে। 2 ছেলেকেই মেরে ফেলল। নাসেরকে মেরে ফেলল। কে এই শয়তানের বাচ্চা? ও আমাকেও মারতে চায়, তাই না? আচ্ছা, আমিও দেখব। আমি মহাজন, দেখব কে আমার শিকার করতে আসছে। সেদিনের পর থেকে মহাজন নিজের কোমরে পিস্তল আর ছুরি লুকিয়ে রাখতে লাগলো এবং বডিগার্ডদের বলে দিল তার আশপাশে তাদের না থাকতে। 1 মাস হয়ে গেল, সবকিছু চুপ। জুম্মন ঠিক হয়ে উঠেছে অনেকটা। সে মহাজনের পাশে এসে বসলো। এরপর সে ইশারায় বলল কিছু হয়েছিল সে রাতে। জুম্মন মদ খেয়েছিল কিন্তু নেশা ধরেনি ওর। জুম্মন দেখেছিল মহাজনের ছেলে বাড়ির বাইরে চলে গেছে। জুম্মন এটা নিয়ে ভাবেনি। ভোর রাতে বাগানে যাবার ভীষণ বেগ আসে জুম্মনের। তখন সে বাড়ির বাইরে যায়। যখন সে বাড়ির বাইরে যায় তখন সে দেখতে পায় একটা কালো ছায়ার মূর্তি জঙ্গলের দিকে দৌড় দিয়ে যাচ্ছে। জুম্মন দেখার জন্য সেদিকে গিয়েছিল কিন্তু আচমকা ওর উপর হামলা হয়। কেউ ওর গলায় ছুরি ধরেছিল জবাই করার জন্য, কিন্তু জুম্মন ছুরি ধরে ফেলেছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে ছুরিটায় ঘাই খায় জুম্মন। আর যে হামলা করতে চেয়েছিল সে দৌড় দিয়ে পালিয়ে যায়। কয়েক কদম আসার পর জুম্মন আর চলতে পারেনি। ওর চোখ মুখে আধার দেখছিল কেবল, আর কিছুই সে দেখেনি। এরপর আর কিছুই মনে নেই। সেদিনের পর কেটে যায় আরো কিছুদিন। বৈশাখের শেষ সময় সেদিন বেশ গরম ছিল। ভোলা ওত পেতে বসেছিল মোল্লার কুমিরের খামারের পাশে, মোল্লার ছোট ছেলেকে অপহরণ করার জন্য। মহাজনের উপর প্রশোধ নেবে আজ ভোলা। এতগুলো বছর ধরে মহাজনকে খুঁজেছে ভোলা। হাতের কাছে একা পেয়েও খুন করেনি সে। চতুর শিয়ালের মতো ধূর্ততে এক এক করে দাবার চাল সাজিয়ে গেছে। আজ মোল্লার ছেলেকে মেরে ফেলে মোল্লা আর মহাজনের মধ্যে লড়াই ঘটাবে সে। ভোলা মহাজনের লোক, তা মোল্লার লোকজন জানত, তাই ওত পেতে বসে আছে। মোল্লার ছেলেকে নিয়ে যাবে সে লুকিয়ে, কিন্তু পথে ক্লু রেখে যাবে। মোল্লার ছেলেকে বরফকলের পেছনে থাকা আফ্রিকান মাগুরের পুকুরে ফেলে দিবে। এরপরে শুরু হবে লড়াই 2 পক্ষের। সময় ঘনিয়ে এলো। মোল্লার ছেলের সাথে ছিল আরো 2 জন। তাদের উপর হামলা করে বসে ভোলা। কিছু বোঝে ওঠার আগেই চাপাতির আঘাতে আহত হয় 2 জন। মোল্লার ছেলের মাথায় সপটে মেরে বেহুশ করে ফেলে থাকে। এরপর মোল্লার ছেলেকে কাঁধে তুলে নিয়ে ছুটতে লাগলো পাগলা ঘোড়ার মতো। এদিকে মোল্লা খবর পেল মহাজনের লোক তার ছেলেকে তুলে নিয়ে গেছে। মোল্লা তার বাহিনী নিয়ে যতক্ষণে বের হয়েছে ততক্ষণে ক্ষত বিক্ষত হয়ে গেছে মোল্লার ছেলে আফ্রিকান মাগুরগুলোর হাতে। বরফকলে আগে এসেছিল মোল্লার বাহিনী। সেখানে আসার পর মোল্লার ছেলের কাপড় ধরে পড়ে থাকতে দেখে মোল্লার বাহিনী আর আফ্রিকান মাগুরের পুকুরে তীব্র আলোড়ন। লাইট মেরে 2টা পা আর মাথার পেছনের অংশ দেখতে পেয়েছিল তারা। মোল্লা পুত্র শোকে হুশ হারিয়ে তার বাহিনী নিয়ে এগিয়ে আসতে শুরু করে মহাজনের বাড়ির দিকে। এদিকে মহাজনের লোকজন মহাজনকে জানালো মোল্লা বাহিনী আসছে, টেটা, বন্দুক, হাসুয়া সব কিছু নিয়ে। মহাজনের বাহিনী সাথে সাথে দাঁড়িয়ে গেল। যার হাতের কাছে যা ছিল সব তুলে নিল। মহাজনের কানে বাতাসে ভেসে আসে ফিস ফিস করে বলা একটা কথা, মোল্লাই তোর ছেলেকে মেরেছে, মোল্লাই তোর ছেলেকে মেরেছে। মহাজনের মাথায় রক্ত চড়েছে। আজ মোল্লার গোষ্ঠীকে একসাথে এক রাতেই মিশিয়ে দেবে সে। মহাজন চিৎকার করে বলল, মোল্লার ঘরের 1 টাকা তুলে তুলে ওই কুমিরের পেটে যা ঢাল, যা। মহাজনের বাহিনীর নজরে আসে দূরে কোল্ড স্টোরেজে তৈরি হচ্ছে, সেখানে আগুন জ্বলে লেগেছে। মহাজন কিছু লোক নিয়ে ছুটল কোল্ড স্টোরেজের দিকে। এই কোল্ড স্টোরেজে আগুন লাগিয়েছিল ভোলা। আজ নরকের তাণ্ডব হতে যাচ্ছে পূব আকাশে। ঝড়ের মেঘ ডানা মেলেছে। মশাল হাতে নিয়ে স্টোরেজে আগুন লাগিয়ে দিয়েছিল ভোলা। ভোলার চোখের সামনে দাউ দাউ জোর করে জ্বলছে আগুন, আর বাতাসে ভোলার মায়ের প্রেতাত্মা নেচে বেড়াচ্ছে। কি ভীষণ রূপ ভোলার মহারাজ।
শরীর আঁচল উঠছে বাতাসে, তার চোখ থেকে আগুন ঝরছে। বাতাসে আজ বাজছে এক বাদ্যযন্ত্র, যেন নরকের দুয়ার খুলে বাদ্য বাজাতে বাজাতে বেরিয়ে আসছে নরপিশাচগুলো। মোল্লার বাহিনী পৌঁছে গেছে মহাজনের বাড়িতে। সংঘর্ষ বাধে মোল্লা বাহিনীর সাথে মহাজনের। মহাজন কোল্ড স্টোরেজের দিকে এগোচ্ছিল, কিন্তু আবারও ফিরে গেল। মোল্লা বাহিনীকে আজ কেটে খান খান করবে। মহাজনের বাড়ির সীমানায় তুমুল সংঘর্ষ শুরু হয়। মহাজন তার হাতে হাসুয়া নিয়ে চিৎকার করতে করতে এগিয়ে এলো। সব কুত্তাগুলাকে কাট, সবগুলাকে কাট। তুমুল সংঘর্ষ শুরু হয় দুই পক্ষের। মোল্লা তার বাহিনী ছেড়ে ভোদৌড় দেয় কোল্ড স্টোরেজের দিকে। মহাজন তা দেখে ক্ষিপ্ত হয়ে ছুটতে শুরু করে মোল্লার পিছু পিছু। দাঁড়া তুই দাঁড়া, আজকে তোকে কেটে কুমির দিয়ে খাওয়াবো, দাঁড়া তুই দাঁড়া। কোল্ড স্টোরেজের আগুন দাউ দাউ করে জ্বলছে। মোল্লা দৌড় দিয়ে যাবার সময় মোল্লাকে জাপটে ধরে ফেলে জুম্মন। পিছমোড়া করে হাত পা আটকে মাটিতে চেপে ধরে মোল্লাকে জুম্মন। দূর থেকে দৌড় দিয়ে আসতে থাকা মহাজন আগুনের আলো দেখতে পায় জুম্মন মোল্লার পিঠের উপর বসা। জুম্মনকে মহাজন বলল, মার, কাট, ওর গলা কাট, জুম্মন কাট। মহাজনের কথা শুনে জুম্মন মোল্লার হাত থেকে পড়ে যাওয়া হাসুয়া দিয়ে কেটে ফেলে মোল্লার গলা। জবাই করে ফেলে মোল্লার গলা, চুল ধরে টেনে গলা বের করে। জবাই হওয়া গরুর মতো হাত পা দাপড়াচ্ছিল মোল্লা। মহাজন দৌড় দিয়ে এসে আগে 2 কোপ মারল মোল্লার ঘাড়ের পেছনে। এরপর তার হাত থেকে হাসুয়া পড়ে যায়। শ্বাস ফুরিয়ে গিয়েছিল মহাজনের। সে প্রচণ্ড হাঁপাচ্ছে। শ্বাস নেবার জন্য দাঁড়িয়ে ফোঁস করছিল মহাজন। ঠিক তখনই জুম্মন মহাজনের মাথার পেছনের দিকে সজোরে আঘাত করল। মহাজন আহত হয়ে পড়ে গেল মোল্লার লাশের উপর। তখন মোল্লার দম পুরোপুরি যায়নি। জুম্মন ঠায় দাঁড়িয়েছিল সেখানে। আগুন জ্বলছে চারপাশে, তীব্র উত্তাপ চারদিকে, কিন্তু পূর্ব আকাশে উঠছে ঝড়। আহত মহাজন বিস্ফোরিত নজরে দেখছিল জুম্মনকে। গালি দিয়ে বলল, তুই কে? তুই কোন ডটের ছেলে? তুই সবকিছু করছিস, তুই তাই না? জুম্মন তাকিয়েছিল নির্বিকার ভাবে মহাজনের দিকে। তখন বাতাসে ভেসে আসে ভোলার মা। ভোলার মা মহাজনের সামনে এসে দাঁড়ায়। তার দিকে তাকিয়ে আঁতকে উঠে মহাজন, কারণ তার সামনে যে এক মহাপ্রলয়ী প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। ভোলার মায়ের আঁচল বাতাসে উঠছে। আসমানের কাল বৈশাখী তার ডানা বিস্তার করছে। ভোলার মা বলল, কষ্ট হয়, হ্যাঁ কষ্ট হয়। আমি কত কষ্ট তাহলে পেয়েছি বুঝ এবার। এতগুলো বছর আমি আগুনে জ্বলছি এই দিনের জন্য। আমার সাজানো সংসার তুই লন্ডভন্ড করে দিয়েছিলি। আমার সাজানো সংসার, দেখ তোর সাম্রাজ্য আজ ধ্বংস হয়ে গেছে। আজকে তো তোর সাম্রাজ্য আগুনে পুড়ছে। আজ তুইও পুড়বি, তোর সাম্রাজ্য নিয়ে তুই পুড়বি আজ। আমার স্বামীর কথা মনে আছে তোর? 1.5 যুগ আগে তুই আমার স্বামীকে খুন করেছিলি। আমার স্বামীকে এত বছর ধরে তোকে খুঁজেছি, দেখ আজ তোকে পেয়েও গেছি। আমার ভোলা তাকে খুঁজে বের করে দেখেছে। দেখ আমার ভোলা তোর সাম্রাজ্য আগুনে দিয়ে ছারখার করে ফেলেছে। দেখ তাকিয়ে তোর সাম্রাজ্যের অধঃপতন দেখ। তোর 2 ছেলেকে মেরেছে, নাসেরকে মেরেছে, তোর সাম্রাজ্য ধ্বংস করেছে। এবার তোকে মেরে আমাকে মুক্ত করবে আমার ছেলে, আমার ভোলা। কালবৈশাখীর বাতাস জুম্মন কষায়ের চারপাশে চক্কর দিচ্ছিল। আগুনের লাল তেজ জুম্মনের চেহারা রক্ত লাল করে দিচ্ছিল। এগিয়ে এলো জুম্মন কষাই মহাজনের সামনে। হাঁটু গেড়ে বসলো সে মহাজনের সামনে। হতভম্ব মহাজন শুধু একবার বলল, তুই কে? জুম্মন কষাই মহাজনের গলায় হাসুয়া চালিয়ে দেবার সময় বলল, ভোলা। আকাশ বাতাসে গর্জে উঠল কালবৈশাখী। মৃত্যুর স্বাদ পেল মহাজন। মুক্ত হলো ভোলার মা। জুম্মন কষাই নিল তার পিতা হত্যার প্রতিশোধ। মহাজনের নিথর দেহের উপর বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। 1 কদম 2 কদম, এক কদম এগোতে লাগলো ধীরে ধীরে। আরো দ্রুত ছুটতে লাগলো জুম্মন। বাতাসে উচ্চারিত হচ্ছিল, এ ভোলা, ভাগা তোর পাগলা ঘোড়া, হুরহুর হুরহুর। এ ভোলা, নাচ ওই কালবৈশাখী, ঝুমঝুম। ভোলা ছুটতে লাগলো। পাগলা ঘোড়া ছুটছিল, পাগলা ভোলা ছুটছিল।
অসম্ভব নৃশংস একটি ঘটনা ভোলার, যাকে জাহিদ ভাই নিজে চেনেন। কতদিন আগের ঘটনা আমি সেটা জানি না, তবে অসম্ভব সুন্দর এবং নৃশংস ঘটনা। হয়তো হতে পারে এটা আমার পড়া সবচেয়ে বেশি নৃশংসতম একটি ঘটনা। জাহিদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ, পুরো টিমকে ধন্যবাদ, মায়াকে ধন্যবাদ। আমার লিসনারদের কাছে অত্যন্ত দুঃখিত আমি আপনাদের কাছে সময় মতো আসতে পারিনি। আপনারা জানেন কিছুদিন আগে আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। অনেক প্রতিকূল অবস্থায় এসে আমাকে আজকের এই ঘটনাটি করতে হলো। আপনারা বোঝেন পারিবারিক অবস্থা কি হতে পারে। প্লাস আমার গলা গত 2.5 মাস আমার গলার সমস্যা ছিল। এই 2.5 মাসের মধ্যে যে কয়টা এপিসোড হয়েছে সবগুলো জাহিদ ভাইয়ের কল্যাণে হয়েছে, নাহলে একদমই এপিসোড আমরা দিতে পারতাম না। মায়া থেকে এপিসোড যেত না। জাহিদ ভাই নিজ উদ্যোগে প্রত্যেকটি এপিসোডে চেষ্টা করেছেন আপনাদের সামনে হাজির হবার জন্য। গাল খেয়েছেন, মন্দ খেয়েছেন। জাহিদ ভাইকে আসলে গালি দিয়ে আপনারা তো মজা পান, আমরা আপনাদের দেখে মজা পাই যে আপনারা কতটা নির্বোধ হতে পারেন। আমাদেরকে শোনেন আপনারা, আমরা আপনাদের টাকায় না চলে আপনাদেরকে মনোরঞ্জিত করার জন্য প্রতি বৃহস্পতিবার প্রতি সপ্তাহে একবার হলে আপনাদের সামনে আসি, ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসি। ভয়ঙ্কর ঘটনা আপনারা যদি বলেন বানালাম, আচ্ছা বানিয়েই বলছি, সেটা করতেও সময় লাগে, কিন্তু আমরা বানিয়ে ঘটনা আপনার সামনে নিয়ে আসি না, সেটা কালেক্টেড ঘটনা, জাহিদ ভাই নিজের ঘটনা। এগুলি বলতে কষ্ট হয়। জাহিদ ভাই আমার নিজের লোক, জাহিদ ভাইয়ের আমি নিজের লোক। ভৌতিকতা জাহিদ ভাইয়ের, ভৌতিকতা আমার। ভৌতিকতা যদি উঠে থাকে তার সম্পূর্ণ চূড়ায় শুধুমাত্র জাহিদ ভাইয়ের ঘটনার কারণে। মায়া কমপ্লিটলি রান বাই ভৌতিকতা, এবং মায়া পুরোটা চালাচ্ছেন বর্তমানে জাহিদ ভাই। আমাদের একজন ভালো স্টোরি টেলার দরকার, যিনি আমার সাথে একত্রিত হয়ে মায়া চালাবে, যার গলা ভালো, যারা চিন্তা করছেন মায়াতে জয়েন করলে তারা কিছুটা হলেও জাহিদ ভাইয়ের সান্নিধ্যে আসতে পারবেন, আমার সান্নিধ্যে আসতে পারবেন। তারা চাইলে তাদের ব্যাপারে লিখে আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন, দ্যাট ইজ bhoutigoota@gmail.com। কিছু প্রশ্নের উত্তর আমি দিতে চাই না, নির্বোধ মানুষের উত্তর আমি দিতে পছন্দ করি না। তারপরেও জাহিদ ভাইয়ের বাবা মা তুলে যারা গালিগালাজ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা দেখে নেবেন, এতটুকু আমি দোয়া করি। আমি কখনোই ভৌতিকতা থেকে দূরে সরিনি। ভৌতিকতা আমি ভৌতিকতার একমাত্র ফাউন্ডিং মেম্বার। আমার কাছ থেকেই ঘটনা এসছে, আমি আপনাদের ঘটনা দিয়ে যাব। আমার অ্যাবসেন্সে জাহিদ ভাই ভৌতিকতার মায়া চালাবে, এটুকু আপনারা মাথায় রাখবেন। জাহিদ ভাইকে তাড়িয়ে দেবার মতো অবস্থা আমার নেই, আবার আমি চাইলে জাহিদ ভাইকে যে কোনো সময় ভৌতিকতা থেকে অব্যাহতি দিতে পারি। সুতরাং জাহিদ ভাইয়ের ঘটনা যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে জাহিদ ভাইকে আগামী এপিসোডগুলোতে সাপোর্ট করবেন, কারণ আপনারা জানেন, বোঝেন আমি বর্তমানে কি অবস্থায় আছি। এরপর আমি আপনাদের সামনে হাজির হব, ঘটনা থাকবে মায়াতে। ডক্টর আলিফ কখনো মায়া ছেড়ে যাবে না, কারণ মায়া ওয়াজ ক্রিয়েটেড বাই ডক্টর আলিফ এবং জাহিদ ভাই হিমসেলফ। ভৌতিকতার ফাউন্ডিং মেম্বার শুধুমাত্র ডক্টর আলিফ। আপনারা খুব শীঘ্রই ভৌতিকতাতে কিছু ভিডিওস আপনারা দেখতে পারবেন, যেগুলি আমরা ভৌতিকতার চ্যানেলটাকে রান করার জন্য অ্যাটলিস্ট অ্যাডলেস কিছু জিনিস রান করব। আশা করছি আপনারা সবাইকে আমাদের সাথে পাবো, আমাদের সাথে থাকবেন, ভৌতিকতার মায়ার সাথে থাকবেন, ডক্টর আলিফের সাথে থাকবেন, জাহিদ ভাইয়ের সাথে থাকবেন, এবং পুরো টিমকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই যারা অনেক প্রতিকূল অবস্থার মাঝেও জাহিদ ভাইয়ের সাথে ছিলেন। স্যালুট সবাইকে। প্রত্যেকটি লিসনারদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা শুরু থেকে আজকে পর্যন্ত গত 4 বছর 5 বছর যাবৎ ভৌতিকতাকে নিরলস সাপোর্ট করছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সহযোগিতার সামনেও বিদ্যমান থাকবে। যারা সহযোগিতা করতে চান না, গালিগালাজ করবেন না। আপনারা নিজেদের পরিচয় নিজেরা না দিলেই বরং ভালো। যদি কোনো কিছু না জানেন জিজ্ঞেস করতে পারেন, উল্টাপাল্টা কমেন্ট করে সবার মন নষ্ট করবে না, এতটুকু আমার রিকোয়েস্ট। আর যারা আমাদের সাপোর্ট করছেন তারা প্লিজ একটু টেক কেয়ার করবেন যদি আপনারা সত্যিকারের ভৌতিকতার মায়াকে পছন্দ করে থাকেন। আমি ডক্টর আলিফ আজ বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই কোন একটা এপিসোড আপনার সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসছি। আসসালামু আলাইকুম।